তাশা নিজের জন্য বরাদ্দ গেস্ট রুমে এসে চুপচাপ বসে আছে। গতকাল রাতে হাফসার করা অপমান সে এখনো ভুলে উঠতে পারেনি। মান্তাসা এটুকু ঠিক বুঝতে পেরেছে হাফসা এখন প্রতি পদে তার পেছনে লেগে থাকবে। তবে মান্তাসা খুব বাড়াবাড়ি সহ্য করবে না, প্রতিবাদ করতে জানে সে। এমন ভাবনার মাঝে উমায়রা মান্তাসার কক্ষের বাইরে থেকে বলল, ভেতরে আসবো? মান্তাসা চকিত ফিরে তাকায় উমায়রার দিকে, মিষ্টি হাসি দিয়ে বলে, নিশ্চয়। উমাইরা মান্তাসার কক্ষে প্রবেশ করে বিরস মুখে বললে, গতকাল ঘটনার জন্য দুঃখিত। তুমি আমাদের মেহমান, অথচ হাফসা খাতুন তোমার সাথে এমন করে। মান্তাসার সাথে সাথে বলে, তোমাকে ক্ষমা চাইতে হবে না উমাইরা আপু। ওই হাফসা বেগম তো তোমার উপরও কম জুলুম করে না। তুমি একদম চিন্তা করো না, আমি আসছি তোমার পাশে। ওই মহিলাকে আমি ঠিক শায়েস্তা করব, দেখে নিও। উমাইরার চেহারায় হঠাৎ আতঙ্ক এসে ভর করে। সে বলে উঠে, একদম না, ভুলেও এমন কিছু করতে যেও না আবুন। বাবা অনেক কষ্টে আম্মুন চাচাকে রাজি করিয়েছে তোমাকে এখানে রাখার জন্য। এখন যদি হাফসা খাতুনের উপর কিছু করতে যাও তো বিপদে পড়তে হবে। আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না। উমাইরা দীর্ঘশ্বাস ফেলে বলে, এখন এসব কথা রাখি, যেই কাজের জন্য এখানে আসা সেটা বলি। হাফসা খাতুন আজ কিছু জরুরি কাজে বাইরে গেছে, তাই মা বলেছিল আজ তুমি আর আমি বাইরে থেকে ঘুরে আসলে ভালো হয়। দুবাই শহরে তুমি প্রথম এলে মামা তো তোমাকে এখানে ঘোরার জন্য নিয়ে আসতে চাইছিল, কিন্তু মান্তাসা বলে, আচ্ছা ঠিক আছে, চলো আমরা আজ দুবাই শহরটা ঘুরে আসি। একটা মাটির গাড়ি নিয়ে দুবাই শহর ঘুরতে বেরিয়েছেন উমায়রা আর মান্তাসা। মান্তাসা খুব আগ্রহ নিয়ে চারিদিক তাকাচ্ছে, যেদিকে চোখ যায় শুধু গগনচুম্বী অট্টালিকা। এখানকার সড়কও বেশ প্রস্তুত আর পরিচ্ছন্ন। উমায়রা মান্তাসার উদ্দেশ্যে বলে, এখন আমরা কোথায় যাচ্ছি জানো? দুবাইয়ের সবথেকে বিখ্যাত স্থান বুর্জ খলিফা। মান্তাসা ভীষণ আগ্রহ জন্মে। সে বুর্জ খলিফা সম্পর্কে অনেক শুনেছে, ফোনেও দেখেছে, তবে এই প্রথম সামনাসামনি দেখবে। মান্তাসা ভীষণ আগ্রহ নিয়ে জানতে চায়, তুমি কি কখনো এসেছো এখানে? হ্যাঁ, অনেকবার। আমার কাছে এটা স্পেশাল কিছু না, তবে কিছু তুমি আনন্দিত হবে। কথা বলতে বলতে তারা বুর্জ খলিফার কাছে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে অবাক চোখে তাকিয়ে থাকে মান্তাসা। তার সামনে পৃথিবীর উচ্চতম ইমারত বুর্জ খলিফা, যা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত। মোট উচ্চতা 829.8 মিটার, 163 ফ্লোরের সমন্বয়ে গঠিত। উমায়রা মান্তাসাকে বলে, এই বিল্ডিংয়ের কিছু ফ্লোর আমার শ্বশুরমশাই কিনেছেন, চলো আমরা সেখানে যাই। উঁচু থেকে গোটা শহরের দৃশ্যপট দেখতে অনেক সুন্দর। মান্তাসা সহমত জানালো। দুজনে বুর্জ খলিফায় প্রবেশ করলো, অতঃপর লিফটে উঠলো, 137তম ফ্লোরে উঠলো, অতঃপর একটি রুমে প্রবেশ করলো। এখান থেকে পুরো শহরের দৃশ্য স্পষ্ট বোঝা যায়। মান্তাসা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। উমাইরা যতটা বলেছিল তার থেকে অনেক বেশি সুন্দর এখানকার দৃশ্য। উমাইরের ফোন হঠাৎ বেজে ওঠায় সে কথা বলতে বাইরে চলে গেল। মান্তাসা শহরের অন্যদিকে দৃশ্য দেখার জন্য উল্টো দিকে রুমে যাওয়ার কথা ভাবলো। যেই ভাবা সেই কাজ। মান্তাসা পাশের রুমটাতে প্রবেশ করলো। রুমটা খোলাই ছিল। ব্যাপারটা প্রথমে একটু অবাক হলো না। যাই হোক, রুমের প্রবেশ করে সামনে এগোতে যাবে, তখনই বাথরুম থেকে বেরিয়ে এলো জাত। তার পরনে শুধু একটা তোয়ালে, বাকিটা উদম শরীর। হঠাৎ এমন কিছু ঘটে যাওয়ায় দুজনে অপ্রস্তুত হয়ে যায়। মান্তাসার লজ্জা এবং ভয় দুটোই পায়। সে চিৎকার করতে যাবে, তার আগে জাত এসে তার মুখ চেপে ধরে বলল, যদি একটা শব্দ উচ্চারণ করো তাহলে বুর্জ খলিফার ছাদ থেকে তোমায় একদম নিচে ফেলে দেবো। মান্তাসা তবুও করতে লাগলো। জাদ রাগী কণ্ঠে বলল, তোমার সমস্যাটা কি? মান্তাসা তার মুখের উপর থাকা যাদের হাতের দিকে ইশারা করতে জাত সরিয়ে নিল। মান্তাসা বেশ ধীর স্বরে বললেন, আপনি এখানে কি করছেন? জাত বিরক্ত হয়ে বলল, আমার রুমে এসে আমাকে এটা প্রশ্ন করছো তুমি? আপনার রুম মানে? এই রুমটা আমার জন্য বরাদ্দ। মান্তাসা এবার রুমের দেওয়ালের দিকে তাকালো। দেওয়ালে যাদের ছবি টাঙানো। যার তখনও বিরক্তর সাথে তার দিকে তাকায়। মান্তাসা নত মাথায় বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি এটা আপনার রুম। তুমি তো কিছুই বুঝো না, গত রাতে নিশ্চয় না বুঝে আমার উপর নোংরা পানি ফেলেছিলে। মান্তাসা কিছু বলতে যাবে, জাত বলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? আমাকে এভাবে দেখে বুঝি ভীষণ ভালো লাগছে? আরও কিছু দেখতে চাও? মান্তাসার গাল লজ্জায় লাল হয়ে গেল। মনে মনে জাতকে অনেক গালি দিয়ে সে রুম থেকে বেরিয়ে গেল। জাত তার যাওয়ার দিকে তাকিয়ে বিরক্ত সহিত বলল, এই মেয়েটা অতি সত্বর পাগলাগারোতে রেখে আসা দরকার। কী যে করে নিজেও জানে না। মান্তাসার মলিন মুখ রুম থেকে বের হতেই উমায়রার মুখোমুখি হয়। উমায়রা মান্তাসাকে দেখে বলে, কোথায় চলে গিয়েছিলে তুমি? আমি তোমায় কতক্ষণ থেকে খুঁজে চলছি। মান্তাসা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বলে, ভুলক্রমে একটা রক্তচোষা বাদুড়ের গুহায় ঢুকে পড়েছিলাম।
কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? তখন ওই জাত নিজের রুম থেকে বের হয়ে আসে। একদম ঠিক নেই ভাবি। তুমি তোমার বোন পাগলাগারদে পাঠানোর ব্যবস্থা করো। মান্দাসা পিছু ফিরে রক্তিম চোখে যাদের দিকে তাকায়। পোশাক বদলে একটা জিন্স প্যান্ট টি শার্ট পরে নিয়েছে সাহেবদের মতো। উমায়রা বলে ওঠে, জাত তুমি এখানে? আমি এসেছিলাম এখানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। হুট করে কোথা থেকে একটা পাগল বাদর আমার রুমে ঢুকে পড়লো। মান্তাসা ক্রোধিত দৃষ্টিতে জাত শুধরে নিয়ে বলল, দুঃখিত, পাগল বাদরানি হবে। উমায়রা ব্যাপারটা বুঝতে পেরে হেসে ফেলল। মান্তাসা উমায়রার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, আপু তুমিও? উমায়রা অনেক কষ্টে নিজের হাসি থামি বলে, তুমি কি তাহলে জাতকে রক্তশোষা বাদুর বলেছে? কাজটা ঠিক করনি। আমার মতো হ্যান্ডসাম দেবর কিভাবে রক্তচোষা বাদুর হয়? মান্তাসা সম্পূর্ণ বাংলায় বলে, হ্যান্ডসাম না ছাই ২৬ একটা লোক। উমায়রা এবং জাহাদ দুজনে তার কথা বুঝতে না পেরে অবাক চোখে তাকায়। মান্তাসা বিরক্ত হয়ে আরবিতে বলে, আমি বাংলায় তোমার দেবরের প্রশংসা করলাম আপু। উমায়রা ঠিক বুঝতে পারছে মান্তাসা নিশ্চয় বাংলায় যাদের গোষ্ঠী উদ্ধার করছে। ব্যাপারটা ভেবে আবারও সে হেসে ফেলল। আবু সুফিয়ান সোফায় বসে আছে চিন্তিত ভঙ্গিতে। মান্তাসা নিখোঁজ হওয়ার প্রায় ৩ দিন পেরিয়ে গেছে, অথচ এখনও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা ভাবতেই তার চোয়াল শক্ত হলো। এই মেয়ে তাকে আর কদিন নাকে দড়ি দিয়ে ঘোরাবে ভেবে পায় না। ঠন ঠন স্বরে বলে উঠল, তুমি আমাকে এত জ্বালা দেবে, তার দ্বিগুণ জ্বালা তোমায় ফেরত পেতে হবে মান্তাসা। আমি ভেবেছিলাম বিয়ে করে তোমায় রানী করে রাখবো, কিন্তু তুমি যা করলে এরপর আর আর আমার সম্মানের যোগ্য নও তুমি। এবার তোমার খোঁজ পেলে আজীবনের জন্য নিজের রক্ষিতা বানিয়ে রাখবো। মান্তাসা উমায়রার সাথে পুনরায় তাদের বাড়িতে ফিরে এলো। বাড়ি প্রবেশ করা মাত্র মুখোমুখি হলো জাইনের। জাইনকে দেখে উমায়রা মান্তাসা দুজনে অবাক চোখে তাকালো। জাইন মান্তাসার দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে উমায়রার পানে তাকিয়ে বলল, কোথায় গিয়েছিলে তুমি? আমি এসেছি থেকে তোমায় খুঁজে চলছি। উমায়রা নম্রস্বরে বলল, মান্তাসাকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম বুর্জ খলিফায়। জাইন মান্তাসাকে দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কেমন লাগলো বুর্জ খলিফা? ভালো। বলে মান্তাসা স্থান ত্যাগ করলো। এই জাইন নামক লোকটার দৃষ্টি তার সহ্য হয় না। এই দৃষ্টি তার পূর্ব পরিচিত আবু সুফিয়ানের চোখের দৃষ্টির সাথে যার মিল খুঁজে পায়। তাছাড়া এই লোকটা দুটো বিয়ে করছে, তাই তাকে নিয়ে এমন কোনো চিন্তা করতে পারে, তবে মান্তাসা সেটা হতে দিবে না, পারবে না। এজন্য সে এই পন্থা অবলম্বন করছে, দূরে থাকবে এই লোকের দৃষ্টিতে। জাইন মান্তাসা যাওয়ার পানে তাকিয়ে থাকে, হেসে বলে, এভাবে বেশি দিন আমার থেকে পালিয়ে বের হতে পারবে না। আমি যার দিকে একবার নজর দিই তাকে নিজের করে ছাড়ি। তোমাকে আমার কাছে ধরা দিতেই হবে মান্তাসা। হাফসা নিজের রুমে কক্ষে অবস্থান করছে। সে শুনেছে জাইনাস লন্ডন থেকে ফিরেছে, কিন্তু এখনও তার সাথে দেখা করেনি। ব্যাপারটা ভাবতেই তার রাগ হলো খুব। সে চায় সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে। নিজের শ্বশুর এবং ওই মহলকে নিজের নিয়ন্ত্রণে রাখলে স্বামী নিয়ন্ত্রণে রাখা তার জন্য কঠিন। জাইন তাকে খুব বেশি মূল্যায়ন করে না। যতটা সে বুঝেছে, তাকে বিয়ে করা নিয়েও জাইনের বিশেষ মত ছিল না। তাই তো বিয়ের ১ বছরের মাথায় নিজের চাচাতো বোনকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করেন। সরাসরি হাফসাকে কিছু না বললেও কৌশলে বুঝিয়ে দেয় যে সে তাকে স্ত্রী হিসেবে মন থেকে মেনে নিতে পারেনি। হাফসা নিজেও জানে এই বিয়েটা একটা চুক্তির মতো। জাইনের বাবা দুবাইয়ের অন্যতম ধনী ব্যক্তি। তার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য তার চাচা তথা দুবাইয়ের আমির তাদের বিয়ে দিয়েছেন। হাফসা তবুও এসবকে গুরুত্ব দেয় না। সে চায় সব কিছু নিজের হাতের মুঠোয় রাখতে। এজন্য তার পথ পরিষ্কার রাখতে হবে। এসব কারণে সে উমায়রাকে দমিয়ে রাখতে চায়। তবে হাফসা এটুকু জানে, জাইন উমায়রাকেও পছন্দ করে না। তবে নিজের যাবতীয় কাজ সে উমায়রাকে দিয়ে করিয়ে নেয়। এই কারণে উমায়রাকে বিয়ে করেছে, যাতে হাফসা এসব করতে না হয়। হাফসার উপস্থিতি তার সহ্য হয় না, আর এখানেই তার স্বস্তি। তবে হাফসার ভয় এই জায়গায়। জাইনকে যতদূর সে চিনেছে, যদি আবার নিজের পছন্দের কোনো মেয়ে বিয়ে করে এনে তোলে, তবে হাফসার এই আধিপত্যে ভাটা পড়বে। এটা হাফসা হতে দিবে না। তাই জাইনকে নজরে রাখতে হবে। হাফসার এই ভাবনার মাঝে জাইন চলে আসে। কেমন আছেন আপনি হাফসা? জাইন হাফসাকে সবসময় আপনি বলে সম্বোধন করে, মোটেই সম্মান দিয়ে নেয়। বরং দূরত্ব বোঝানোর জন্য এটা বোঝায়, তবে এটাকে গুরুত্ব দিতে বেশি নারাজ নয়। হাফসা মৃদু হেসে বলে, কেমন আছেন জাইন সাহেব? লন্ডন থেকে আজই ফিরলেন বুঝি? জি, তবে দুঃখিত, লন্ডন থেকে আপনার জন্য কিছু আনতে পারিনি। হাফসা বুঝতে পারে ওভাবে তাকে সূক্ষ্মভাবে অপমান করেছে। তবে হাফসা এই অপমান আবার ফিরিয়ে দেওয়ার জন্য বলে, অসুবিধা নেই। আমার আব্বু আম্মু লন্ডনে যায়, তারা আমার জন্য যেসব উপহার আনে তা রাখার জায়গা নেই, নতুন করে আপনি কিছু আনলে সেটাকেই রাখবো। জাইন অপমানটা হজম করে নিয়ে বলে, এজন্যই আপনার জন্য কিছু আনেনি। তা উমাইরের জন্য কিছু আনেনি? না, তবে অন্য কারোর জন্য এনেছি। হাফসা বুড়ো খুঁজকে আসে, কৌতূহলী দৃষ্টিতে জাইনের দিকে তাকায়। জাইন নিজের পকেট থেকে একটা ডায়মন্ড রিং বের করে বলে, এটা কোহিনূর হীরের তৈরি, সুন্দর না?
হাফসা উত্তেজিত হয়ে বলে, এটা কার জন্য এনেছেন আপনি? জাইন রিংটা পুনরায় পকেটে রেখে বলে, নতুন একজনকে মনে ধরেছে তার জন্য এনেছি। হাফসা জ্বলে পুরো অঙ্গার হয়ে যায়। সব জায়গায় রাজত্ব করার স্বপ্ন দেখা হাফসা নিজের স্বামীর মনে রাজত্ব করতে পারেনি, অথচ অন্য কেউ সেখানে ঠাঁই নিচ্ছে। এটা সে কিছুতেই হতে দিবে না। জাইন হাফসাকে কিছু না বলে তার কক্ষ ত্যাগ করে। হাফসা ঈশান্বিত হয়ে বলে, আপনার হৃদয়ে আমি না থাকলে আর কেউ থাকবে না। যে আপনার হৃদয়ে ঠাঁই পেয়েছে তাকে আমি এই পৃথিবীতে আর ঠাঁই পেতে দেব না। মান্তাসা নিজের কক্ষে ছিল। সময়টা পড়ন্ত বিকেল। মান্তাসা শুয়েছিল, মাথা ব্যথা দারুণ। হঠাৎ করে তার দরজায় ঠক ঠক আওয়াজ। সে বিরক্ত হয়, আনমোড়া ভেঙ্গের সহিত বলে ওঠে। বিরক্ত সহিত বলে, কে? আমি। কণ্ঠ চিনতে পারল মান্তাসা। এটা জাহিনের কণ্ঠস্বর। আপনার কি কোনো জরুরি প্রয়োজন? দরজাটা খোলো। মান্তাসা কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্ব বুঝে দরজাটা খুলে দিল। জাহিন মান্তাসাকে দেখে একগাল হাসলো, যা মান্তাসার মোটেও ভালো লাগলো না। জাহিন মান্তাসার দিকে ডায়মন্ড রিংয়ের বাক্সটা বাড়িয়ে দিল, বলো, তুমি প্রথম আমাদের বাড়িতে মেহমান হিসেবে এসেছো, তাই ভাবলাম তোমাকে কোনো উপহার দেওয়া উচিত। এজন্য লন্ডন থেকে তোমার জন্য এই সামান্য উপহার এনেছি। মান্তাসা বিস্ফোরিত নয়নে তাকিয়ে থাকে কিছু পলক, অতঃপর ভীতখণ্ড বলে, আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন, এটাই আমার কাছে অনেক। এসব উপহারের কোনো প্রয়োজন নেই। কেউ ভালোবেসে কিছু দিলে সেটা গ্রহণ করতে নেই বলে যাই না, এক প্রকার জোর করে বাক্সটা মান্তাসার হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে প্রস্থান করে। মান্তাসা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, তবে সে এটা গ্রহণ করতে পারবে না। সিদ্ধান্ত নিল না উমায়ের মারফত এটা আবার তাকে ফেরত দিয়ে দিবে। হাফসা বেগম রাতে থরথর করে কাঁপছে। এই মহলে তার একমাত্র বিশ্বস্ত কর্মচারী জাইনের উপর নজরদারি করার নির্দেশ দিয়েছিল। তার মাধ্যমে জানতে পারল সব ঘটনা। জাইন আংটিটা মান্তাসাকে দিয়েছে। হাফসা যা বোঝার সে বুঝে গেছে। মান্তাসার কথা মনে করে রাগী স্বরে বলল, ভুল করলে মেয়ে। আমার পথের কাঁটা হয়ে উঠলে পথের কাঁটা কীভাবে ওপরাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তারপর নিজের সেই বিশ্বস্ত কর্মচারীকে গোপনে কিছু একটা পরামর্শ দিয়ে বললেন, কাজটা যেন ঠিকমতো হয়। মান্তাসা সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় আবারও তার দরজায় কড়া নাড়ে। এখন গভীর রাত, ঘড়ির সময় রাত 12টা। মান্তাসা বিরক্ত হয়ে দরজা খুলতে দেখল এক কর্মচারী। সে মান্তাসার উদ্দেশ্যে বলল, এত রাতে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু উমায়রা বেগম আপনার সাথে কিছু জরুরি প্রয়োজনে দেখা করতে চেয়েছেন। ঠিক আছে, আপনি যান, আমি আবার কক্ষের দিকে গিয়ে দেখা করব। কক্ষে না, উনি আপনার সাথে নিচে স্টোর রুমে দেখা করতে চেয়েছে। মান্তাসা ভাবলো বিকালে জাইনের ঘটনা নিয়ে হয়তো কিছু বলবে, এজন্য গোপনে রেখে পেটেছে। তাই সে বলল, আচ্ছা, আমি স্টোর রুমে যাচ্ছি। মান্তাসা পা বাড়ালো স্টোর রুমের দিকে। কর্মচারীর মুখ ফিসলে হাসি। সে বলল, আপনিও বুঝলেন না কত বড় ফাঁদে পা দিলেন। মান্তাসা স্টোর রুমে এসে দেখলো এখানে ঘুটঘুটো অন্ধকার। বেশ ভয় হলো। আশেপাশে ইঁদুরের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ মান্তাসা লক্ষ্য করলো কেউ তার দিকে এগিয়ে আসছে। ভয়ে তার শিরদাঁড়া খাড়া হলো। চিৎকার করে দৌড়ে দিল সামনের দিকে। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। ভয়ে ভয়ে উপরে তাকিয়ে অবাক স্বরে বলল, আপনি? চোখ খুলে নিজের চোখের সামনে জাতকে দেখতে পায় মান্তাসা। সাথে সাথে দূরে ছিটকে চলে যায়। জাত মান্তাসার এহেন অবস্থা দেখে বলে, আপনার কি কোনো সমস্যা হয়েছে? জাত এই প্রশ্নের কোনো উত্তর দেয় না মান্তাসা। জাত কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে বলে, আপনাকে আমার কিছু বলার আছে। মান্তাসা জাদের দিকে তাকাতে জাত বলে, আমার ভাইয়া জাইন আপনাকে বিয়ে করতে চায়। এটা আমি কিভাবে জানতে পেরেছি জানতে চান? একটু আগে আমি আব্বু আর ভাইয়ার কথোপকথন শুনে এলাম। আব্বু ভাইয়ার কাছে আপনাকে বিয়ে করার আর্জি জানিয়েছে। মান্তাসা জানায়, কিন্তু আমি আপনার ভাইকে বিয়ে করতে চাই না। জাত হালকা হেসে বলে, স্বাভাবিক। আমি বাঙালি মেয়েদের ব্যাপারে যতদূর জেনেছি, তারা সাধারণত কোনো বিপত্নিক লোককে বিয়ে করতে চায় না। সে হিসেবে আপনিও চাইবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে চাওয়া পাওয়ার গুরুত্ব নয়। আমার বাবা আর ভাইকে ভীষণ ভালোবাসে, তাই অবশ্যই তিনি ভাইয়ের এই ইচ্ছাটা পূরণ করবেন। এই বিয়ে আটকানোর কি কোনো উপায় আছে? ভুলেও এমনটা করতে যাবেন না, না হলে আপনাকে ভাইয়া এ বাড়ি থেকে বের করার ব্যবস্থা করবে। তাহলে আপনি কি চান, আমি আপনার ভাইকে বিয়ে করে নিই? আমি মোটেও সেটা চাচ্ছি না। আর এজন্য আপনার জন্য খুব সুন্দর একটা প্রস্তাব নিয়ে এসেছি আমার কাছে। কী প্রস্তাব বলুন? আপনি চাইলে আমার ভাইকে বিয়ে না করে আমাকে বিয়ে করতে পারেন। কী বলছেন আপনি এসব? দেখুন, এত হাইপার হবেন না। আপনার ব্যাপারে আমি সব জানি। আপনি কীরকম পরিস্থিতিতে নিজের মাতৃভূমি ত্যাগ করে এই দেশে এসেছেন সেই ব্যাপারে আমি অবগত। যতদূর শুনেছি আপনার লোভী মায়ের পাল্লায় পড়ে জোর করে আপনার বাবার বন্ধু আপনাকে বিয়ে করতে চাইছিল, কিন্তু আপনি এই বিয়ে মেনে নিতে চাননি। সেই কারণে আপনি পালিয়ে এসেছেন। কিন্তু এখানে এসেও তো আপনাকে একই পরিস্থিতিতে পড়তে হচ্ছে। এই বিয়ে না করলে আপনার কিন্তু পালানোর মতো আর কোনো পথ থাকবে না। আর আপনি আমাকে কথা দিতে
পারি যে আমার কাছে আপনি যথেষ্ট ভালো থাকবেন, কারণ আমি আমার ভাইয়ের মতো নই। আমি না এক নারীতে আসক্ত থাকতে চাই। আর সত্যি বলতে প্রথম দেখাতে আপনাকে পছন্দ করে ফেলেছি। মান্তাসা কিছু না বলে পিটপিট করে চেয়ে থাকে। তার কাছে সবটাই কেমন জানি ঘোলাটে লাগছে। তবে এই জাত নামক লোকটার প্রস্তাব খুব একটা খারাপ নয়। এই বিয়ে করলে সে সত্যিই মুক্তি পাবে। মান্তাসা কিছুক্ষণ ভেবে সিদ্ধান্ত নিল, আমি আপনাকে বিয়ে করতে প্রস্তুত জাত। আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার পরিবার? জাত হেসে বলল, আমার মা ইতিমধ্যে অনুমতি দিয়েছে, আর বাবার অনুমতি আমার আপাতত লাগবে না। এই বিয়ে একবার হয়ে গেলে নিজের সম্মানের জন্য হলেও তিনি আর আপত্তি জানাতে পারবেন না। মান্তাসার বুক থেকে যেন অনেক বড় বোঝা নেমে গেল। বস, আমি মান্তাসার খবর পেয়ে গেছি। মেয়েটা বর্তমানে দুবাইতে অবস্থান করছে। রাশেদের মুখে এমন কথা শুনে হেসে উঠল আবু সুফিয়ান। হেসে বলল, মেয়ে, তুমি বড্ড বোকামি করে ফেললে। গেলে তো গেলে সেই দুবাইতে, এবার দেখো তোমাকে আবার কিভাবে আমি নিজের কাছে ফিরিয়ে আনি। বলেই সে রাশেদকে নির্দেশ দেয়, দ্রুত দুবাইয়ে যাওয়ার ফ্লাইটের ব্যবস্থা করে ফেলো। আমি যাচ্ছি দুবাইয়ে। সেখান থেকে সব কিছু শুরু হয়েছিল, এবার না হয় সেখানেই সব কিছু শেষ হবে। ও কোথায় আছে খবর পেয়েছো? হ্যাঁ, ওনার ফুপুর কাছে, মোহাম্মদ বিন জাফরের বাড়িতে। এই নামটা শুনতে আবু সুফিয়ানের চোয়াল শক্ত হলো। এবার তাহলে সব বোঝাপড়া একসাথে হবে। অতীতের অনেক হিসাব যে এখনও মেলানো বাকি বলে আবু সুফিয়ান আবারও অদ্ভুতভাবে আসে। জাদ মান্তাসাকে নিয়ে তার নিজস্ব বাড়িতে দিকে যাচ্ছে। জাদ নিজেও দুবাইতে রিলায়েন্সের ব্যবসা করে এবং সেখান থেকে অনেক রোজগার করে নিজের ব্যবসা তৈরি করছে। সে নিজে কিছু বন্ধুকে বলেছে বিয়ের সব আয়োজন করে ফেলতে, তারা সেখানে গিয়ে বিয়েটা সুসম্পন্ন করতে। জাদ মান্তাসার অস্থির চেহারার দিকে তাকিয়ে বলে, তুমি কি কোনো ব্যাপারে চিন্তিত? মান্তাসা বলে, আসলে ফুপু, উমায়ের আপু, কাউকে কিছু জানানো হলো না। জাদ হালকা এসে, মান্তাসা জানে না এর জন্য এখনও কি চমক অপেক্ষা করছে। জাদ ব্যাপারটা ঘোরানোর জন্য বলে, আচ্ছা, আমি যতদূর দেখলাম তোমার উপর কেউ হামলা চালানোর চেষ্টা করেছিল। তারা কারা? সেই ব্যাপারে তোমার কোনো আন্দাজ আছে? না, নেই। যদিও মান্তাসা জানে এর পেছনে হাফসা বেগমের হাত থাকতে পারে, তবুও সে কিছু বলল না। সে ভাবলো জাত কি নাকি ভাববে, কিন্তু মান্তাসাকে অবাক করে দিয়ে নিজেই বলে উঠল, কিন্তু আমি শতভাগ নিশ্চিত এর পিছনে হাফসা ভাবির হাত আছে। উনি ছাড়া এই কাজ কেউ করতে পারে না। মান্তাসা অবাক হয়ে যাদের দিকে তাকাতে জাত বলে, এত অবাক হওয়ার দরকার নেই, নিজের পরিবারকে আমি খুব ভালো করেই চিনি। তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না। যাদের বাসায় পৌঁছে দিতে চরম পর্যায়ে অবাক হয়ে যায় মান্তাসা, কেননা সেখানে সালমা বেগম, উমায়রা এবং তার ফুপু হুসনিয়ারা সবাই উপস্থিত। সবাইকে দেখে মান্তাসা আপ্লুত হয়ে যায়। উমায়রা মান্তাসার কাছে এসে বলে, জাত আমাদের সব কিছু বলেছে, তুই একদম চিন্তা করিস না, একবার এই বিয়েটা হয়ে গেলে দেখবি সব ঠিক হয়ে যাবে। উমায়রার কথা মান্তাসা কিছুটা স্বস্তি পেল। সালমা বেগম এগিয়ে এসে বললেন, তোমায় প্রথম দেখাতে আমি ভুলে গেছিলাম তুমি মেয়েটা অনেক ভালো। তাই যখন আমার ছেলের জন্য তোমাকে বিয়ে করার আর্জি জানানো, তখন আর কোনো আপত্তি করিনি। তোমাকে ছেলের বউ হিসেবে পাওয়ার জন্য আমার জন্য অনেক বেশি সৌভাগ্যের হবে। হুসনিয়ারা বেগম এসে মান্তাসেক বললেন, তোকে আমি আগে অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে ছিলাম, তবে এখন আমার সব দুশ্চিন্তা দূর হয়ে গেছে। আমি আশা করছি তোর সামনের জীবন সুখে সমৃদ্ধে ভরপুর হবে। জাতকে আমি চিনি, ও একটু গম্ভীর হলে মানুষ হিসেবে অনেক ভালো। দেখবি ওকে বিয়ে করলে তুই অনেক সুখী হবি। এত কিছু কথা শেষ হওয়ার পর মান্তাসা এগিয়ে এলো জাদের দিকে। বিয়ের সব আয়োজন প্রায় শেষ। বিয়েটা বেশ সাদামাটাভাবেই হবে। আপাতত জাত এত বেশি আনুষ্ঠানিকতা চাইছে না। জাদও মান্তাসার মুখোমুখি বসানো হলো। কাজী সাহেব উপস্থিত। কিছুক্ষণের মাঝে তাদের বিয়ে সম্পন্ন হলো। মান্তাসাকে নিয়ে মোহাম্মদ বিন জাফরের সামনে উপস্থিত হলো জাত। মান্তাসা জাদের পাশে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলেন তিনি। কিছু বলার পর হাফসা ও জাইন সেখানে উপস্থিত হলো। সবাই আসার পর জাত বলল, আপনাদের সবাইকে খুব জরুরি কথা জানানো আছে। আমি মান্তাসাকে বিয়ে করে চলছি। এই কথায় যেন সবাই বজ্রপাত হয়। সবাই বিস্ফোরিত নয়নে তাকায়। মোহাম্মদ বিন জাফর বলে, আমাকে না জানিয়ে তুমি কিভাবে বিয়ে করলে? জাইন বলে, এই বিয়ের কোনো মানে হয় না। হাফসা অবস্থা পরিস্থিতি বোঝার জন্য চুপ থাকে। তাকেও তো বুঝতে হবে এখানে যা হলো সেটা তার পক্ষে নাকি বিপক্ষে। জাদ মান্তাসার হাত শক্ত করে ধরে বলিষ্ঠ কণ্ঠে সবার সামনে বলে, আমি মান্তাসাকে সজ্ঞানে বিয়ে করছি। ও এখন আমার স্ত্রী, আমার দায়িত্ব। যেই অবহেলা আমি করতে পারবো না। আপনারা কেউ যদি এই বিয়ে মেনে না নেন, তো আমার কিছু করার নেই। আমি আমার স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়ে আলাদা সংসার পাততেও রাজি। এখন বাকিটা আপনাদের উপর। মোহাম্মদ জাফর হতাশ হয়ে বলে উঠলেন। জায়েন প্রতিহিংসায় জ্বলে উঠল। সে যেই মেয়েকে পছন্দ করলো সে কিনা তার ভাইয়ের বউ হলো, এটা মেনে নেওয়া বেশ কঠিন। কিন্তু জায়েন এত সহজে সবটা মেনে নেওয়ার মানুষ না। সে যাদের উপর প্রতিশোধ নিতে
বলল, আব্বু, তুমি তোমার ছোট ছেলের ইচ্ছা পূরণ করে দাও, ওকে ওর স্ত্রীকে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে বলো। হাফসার কাছে যাদের প্রস্তাবটা মন্দ লাগে না। এমনিতে এই মান্তাসা নামের মেয়েটাকে তার সহ্য হয় না, তাই এই মেয়েটাকে বিদায় হলে তার লাভ। এজন্য সেও বলল, হ্যাঁ, জাহিন ঠিকই বলছে, আপনি জাতকে বের করে দিন এ বাড়ি থেকে। মোহাম্মদ জাফর কিছু বলবেন, তার পূর্বে সালমা বেগম বলে উঠলেন, যদি কেউ আমার ছেলে আর নববিবাহিত স্ত্রীকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার চিন্তা করে, তাহলে আমিও এই বাড়ি থেকে বের হয়ে যাব। সালমা বেগমের এহেন কথায় সবাই তাজ্জব। তিনি সাধারণত পারিবারিক কোনো বিষয়ে মাথা ঘামান না। 10 বছর আগে ঘটা এক সড়ক দুর্ঘটনায় তিনি হাঁটাচলা করার ক্ষমতা হারার পরে নিজেকে 4 দেওয়ালে বন্দি করে নিয়েছেন। আজ বহুদিন পর সালমা বেগমের আসল রূপ দেখল সবাই। মোহাম্মদ জাফর বললেন, আমার ছেলে কিছু অন্যায় করছে, তার মানে এই না যে আমি তাকে বাড়ি থেকে আলাদা করে দেব। জাদ এখানেই থাকবে, কিন্তু এই মেয়েকে আমি বাড়ির বউ হিসাবে মেনে নেব না। জাদ হেসে বলল, আমি মান্তাসাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, এটা আমার কাছে যথেষ্ট। আপনি মেনে নিন বা না নিন সেটাতে আমার কিছু যায় আসে না। এই কথা বলে জাত সবার সামনে থেকে মান্তাসার হাত ধরে নিয়ে ঘরের দিকে এগোয়। মোহাম্মদ জাফর, জাহিন, হাফসা রক্তিম চোখে তাকিয়ে থাকে তাদের যাওয়ার পানে। আজ রাতটা মান্তাসা ও জাত দুজনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজ তাদের বিবাহিত জীবনের প্রথম রাত। যা দেখাবার দিক ভারে তাকিয়ে আছে তার সুন্দরী বধূর দিকে। মান্তাসার রূপের ঝলকে তার পলক পড়ছে না। মান্তাসার গালে আলতো করে হাত বুলিয়ে দেয় জাত। আজ থেকে তুমি শুধু আমার, অতীতের কোনো ছায়া আমি তোমার উপর পড়তে দেব না, বলেই মান্তাসাকে নিজের কাছে টেনে নেয়। তার অধরে অধরে ছোঁয়ায় মান্তাসাকে পরম আবেশের সাথে নিজের মধ্যে মিলিয়ে নেয়। আজকের রাতটা সাক্ষী হয় তাদের ভালোবাসায়। নতুন প্রভাতের সাথে যেন এক নতুন মান্তাসার আগমন ঘটে। সে এখন এই বাড়ির আশ্রিতা নয়, এই বাড়ির একজন বউ। তাই স্বাভাবিকভাবে এখন অনেক মনোবল পেয়েছে। প্রভাতের ঘুম থেকে উঠে গোসল সেরে নামাজ আদায় করেন আবার ঘুমিয়ে পড়ে মান্তাসা। অতঃপর সকালে আবার উঠে রুম থেকে বের হতে গিয়ে দেখতে পায় হাফসা বেগম উমায়রার উপর চোটপাট করছে। উমায়রার গায়ে হাত তুলতে যাবে তার আগে মান্তাসা গিয়ে হাফসার হাত ধরে। হাফসা বেগম রাগি চোখে তাকাতেই মান্তাসা বলে, আমাকে চোখ রাঙাতে আসবেন না, আমি আপনার এই চোখ রাঙানি বিন্দুমাত্র ভয় পাই না। হাফসা বেগম দাঁত কটমাট করে বলেন, একদিনে এত পাওয়ার বেড়ে গেল? জাতকে বিয়ে করেছে কি আকাশে উঠছে নাকি? মান্তাসা হেসে বলেন, ধরে নিন সেটাই, কিন্তু দ্বিতীয়বার যেন আপনাকে আর উমায়রা আপুর গায়ে হাত তোলার স্পর্ধা দেখাতে না হয়। নাহলে কি করবে তুমি? মান্তাসা বলে, সেটাই করব যেটা আপনি হয়তো ভাবতেও পারছেন না। আমি কে তুমি চেনো? হতে পারেন আপনি দুবাইয়ের রাজ পরিবারের একজন সদস্য, কিন্তু এই পরিচয়ের জন্য আপনি পার পেয়ে যাবেন না। এই বাড়িতে আমার এবং আপনার দুজনের মর্যাদা একই। এখানে আপনিও পুত্রবধূ এবং আমিও। হাফসা উমায়রাকে চোখ রাঙিয়ে বলে, তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি। অতঃপর মান্তাসার দিকে ঘুরে বলে, আর তোমার তো আমি এমন অবস্থা করব যে তোমার আমার পায়ের কাছে এসে পড়ে থাকতে হবে। শুধু অপেক্ষা করতো নিজের ডাউনফলের জন্য। আমার সঙ্গে পাঙ্গা নেওয়ায় ফল মোটেও ভালো হবে না। খুব আফসোস করতে হবে তোমাকে, খুব। বলেই হাফসা বেগম হিসিয়ে চলে যায়। উমায়রা মান্তাসার কাছে এসে বলে, তুমি এভাবে হাফসা আপুকে খেপিয়ে দিতে গেলি কেন? উনি নিশ্চয় এবার তোর সাথে খারাপ কিছু করতে চাইবেন। মান্তাসা উমায়রার উদ্দেশ্যে বলে, কতদিন আর এভাবে ভয়ে গুটিয়ে থাকবে উমায়রা আপু? ভয়কে জয় করতে হবে। একটা কথা মনে রাখো, মানুষ হলো শক্তের ভক্ত আর নরমের জম। উমায়রা বলে, তুমি বুঝতে পারছো না, হাফসা আপু অনেক ক্ষমতা। আমি দেখতে চাই কত ক্ষমতা, উনি কি করতে পারেন। উমায়রা একটা দীর্ঘশ্বাস ফেলে। দূর থেকে জাত সব ঘটনা পর্যবেক্ষণ করছে। নিজের স্ত্রীর এই রূপ তো দেখতে চেয়েছিল সে। অবশেষে তেমনটাই হলো। মান্তাসা নিজের প্রতিবাদ শুরু করে দিয়েছে। এভাবেই মান্তাসার হাত ধরে হয়তো হাফসা বেগম একক আধিপত্যের পতন ঘটবে। এদিকে হাফসা বেগম কিছুটা দূরে চলে এসে বলে, আমাকে চেনো না তুমি মান্তাসা? তোমার মতো কত মান্তাসা এলো আর গেল, তোমার সাথে কি ঘটবে সেটা তুমি জানো না। হাফসার লেজে পা দিয়েছো তাই না? যত পারো উড়ো, খুব শীঘ্রই তোমার ডানা ছাটার ব্যবস্থা করব। আবু সুফিয়ান পা রাখলো দুবাইয়ের মাটিতে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে গা জ্বালানে হাসি দিয়ে বলল, আমি এসে গেছি মান্তাসা, তোমার পালানোর সব রাস্তা এবার বন্ধ। এবার তোমাকে আমি এমনভাবে নিজের খাঁচায় বন্ধ করব যে তুমি আর পালানোর পথ খুঁজে পাবে না। বলে একটা মার্সিডিজে গাড়িতে উঠে বসে। সুফিয়ানের গন্তব্য এখন জাফর প্যালেস। সুফিয়ানের শীষ বাজাতে বাজাতে বলে, আজ অনেক দিন পর তোমার মুখোমুখি হব জাফর। আমার সাথে শত্রুতা করার মানসিকতা এখনও গেল না। এই আমার চিড়িয়ায় নিজেকে খাঁচায় আশ্রয় দিলে তুমি হয়তো ভুলেই গেছো যেটা আমার সেটাকে আমি নিজের করে রাখতে পছন্দ করি। তোমার সব রহস্য আমি জানি, তাই তোমাকে এবার নিজের ভালোর জন্য হলো মান্তাসাকে আমার হাতে তুলে দিতে হবে। তারপর আমি মান্তাসাকে সম্পূর্ণ রূপে নিজের করে নিব, আর কেউ আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। কিছুক্ষণের মধ্যে সুফিয়ান জাফর প্লেসের সামনে এসে উপস্থিত। গাড়ি থেকে নেমে বিদ্যুৎটা হেসে বলল, আই অ্যাম কামিং সুইট হার্ট।
বলেই সামনে এগিয়ে কলিং বেল বাজায়। কিছুক্ষণ পর উমায়ের এসে দরজা খুলে দেয়। নিজের চোখের সামনে এক অজানা ব্যক্তিকে দেখে বলে, কে আপনি? মোহাম্মদ জাফর আছেন? জি, উনি আমার শ্বশুর হন। কিন্তু আপনি কে? ওনাকে গিয়ে বলুন ওনার ঘনিষ্ঠ বন্ধু আবু তৈয়বের ছেলে আবু সুফিয়ান এসেছে, এটুকু বলাই যথেষ্ট। উমায়েরা আবু সুফিয়ানকে চেনে, তার নাম জানে না, এজন্য সে কোনো রকম প্রতিক্রিয়া দেখালো না, বরং ভদ্রতার সহিত বলল, আপনি ভেতরে আসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। সুফিয়ান বাড়ির ভেতরে ঢুকে চারিদিক চোখ বোলাতে লাগলো। উমায়েরা মোহাম্মদ জাফরকে ডাকতে চলে গেলেন। হঠাৎ করে পিছন থেকে কেউ বলে উঠল, তুমি? আবু সুফিয়ান পিছনে তাকিয়ে সালমা বেগমকে দেখে হেসে বলল, আসসালামু আলাইকুম আন্টি, অনেকদিন পর আবার দেখা। সালমা বেগমের চেহারায় ভয় এসে ধরা দিল। মনে পড়ে গেল অতীতের কিছু বিষাক্ত স্মৃতি। এই আবু সুফিয়ানের বাবা আবু তাহেরের জন্য আজ সে হাঁটাচলা করার ক্ষমতা হারিয়েছে। আজ এতগুলো দিন পর আবু সুফিয়ানকে নিজের চোখের সামনে দেখে সেই পুরাতন ক্ষত যেন তাজা হয়ে গেল। এর মধ্যে মোহাম্মদ জাফর সেখানে উপস্থিত। সুফিয়ান তাকে দেখা মাত্র কাছে গিয়ে জড়িয়ে ধরে বলল, আমি চলে এসেছি আঙ্কেল, আপনার কাল হয়ে। এতদিন সব কিছু আপনার ইচ্ছেতে হয়েছে, এবার সব কিছু হবে আমার ইচ্ছেতে। সুফিয়ানকে দেখে মোহাম্মদ জাফর ভীত হয়ে পড়লেন। সেই ভয়ে সাহসা প্রকাশ করলেন না। তাই সে ভয়কে দূরে ঠেলে হেসে বললেন, তুমি আসে আমি অনেক খুশি হয়েছি। আজ কতদিন পর তুমি এলে? সুফিয়ান মোহাম্মদ জাফরের কানে ফিসফিস করে বললেন, আমি এবার এমনি এমনি আসিনি, কিছু উদ্দেশ্য নিয়ে এসেছি, যেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না আঙ্কেল? মোহাম্মদ জাফর উত্তরে কী বলবেন ভেবে পেলেন না। এর মাঝে সালমা বেগম বলে উঠলেন, তুমি কেন এসেছো এখানে? আবু সুফিয়ান খানিক হেসে বললেন, ভয় পাবেন না আন্টি, আমি এখানে থাকতে এসেনি, এখানে আমি এসেছি যা একান্তই আমার তা ফিরিয়ে নিতে। মানে কি বলতে চাইছো তুমি? সুফিয়ানের কথা না বাড়িয়ে সরাসরি বলে, মান্তাসাকে চেনেন নিশ্চয়, আমি ওকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, মাঝখান থেকে ও পালিয়ে এসে আমার সব পরিকল্পনা ভেস্তে দিল। এখন আমি শুধু ওকে ফেরত পেতে চাই, আর কিছুই না। উমায়েরা কেঁপে ওঠে সুফিয়ানের কথায়, বিড়বিড় করে বলে, তাহলে এই সেই লোক যার হাত থেকে মান্তাসা এখানে পালিয়ে এসেছে? সালমা বেগম বলে ওঠেন, তোমার সেই ইচ্ছা আর কোনো ক্রমে পূরণ হবে না, কারণ ওই মেয়েটা এখন আমাদের বাড়ির বউ, তাই ওকে আমরা সবাই মিলে রক্ষা করব। সালমা বেগম যেন আবু সুফিয়ানের উপর বজ্রঘাতের আঘাত হয়ে নামলো। সে চিৎকার করে বলল, এমনটা হতে পারে না। এমন সময় জাত মান্তাসাকে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে বলল, কিন্তু এমনটাই হয়েছে। মান্তাসার পাশে অন্য একটা ছেলেকে থাকতে দেখে সুফিয়ানের হুঁশ উড়ে গেল। সে ক্রোধের সহিত তাকিয়ে থাকলো। জাত নিচে নেমে মান্তাসার হাত শক্ত করে ধরে বলল, আমার স্ত্রীর দিকে অন্য কারো বদনজর আমি বরদাস্ত করব না। তাই ভালো হবে যদি আপনি নিজের নজর ঝুঁকে মিস্টার আবু সুফিয়ান, তুমি কি আমার থ্রেট করছো? আবু সুফিয়ান গম্ভীর স্বর জাত হেসে বলল, ধরে নিন তাই। আবু সুফিয়ান এবার মোহাম্মদ জাফরের দিকে তাকিয়ে বলল, কাজটা তুমি ভালো করলে না আঙ্কেল। প্রথমত আমি ভেবেছিলাম তুমি শুধু এই মেয়েটাকে আশ্রয় দিয়েছিল, তাই তোমার সাথে আলোচনা করে সব মিটমাট করে নেব। কিন্তু এখন দেখছি তুমি বেশ ভালোই গেম খেলছো, এই মেয়েকে নিজের পুত্রবধূ বানিয়েছো। বেশ বেশ, এটাকে আমি শত্রুতা হিসেবেই মানলাম। মনে করলাম তুমি আমাকে আমার সাথে চূড়ান্ত শত্রুতার সূত্রপাত ঘটাবে, এর ফল ভালো হবে না। আবু সুফিয়ান নিজের শত্রুকে বেশ ভালোভাবেই পালন করে, আর তোমার থেকে ভালো তো সেটা কেউ জানে না। বলে সে ফিরে যাদের দিকে তাকিয়ে বলো, আমার যখন যা পছন্দ হয় ঠিক তখন সেটা আমার নিতান্ত আমার। আজ অবধি কেউ আমার পছন্দের কিছু কেড়ে নেওয়ার দুঃসাহস দেখায়নি, যেটা তুমি করলে। এর ফল মোটেও ভালো হবে না। তুমি সাপের লেজে পা দিয়েছো, ছোবল তো তোমার খেতেই হবে। আর আমার যা পছন্দ সেটাকে আমি আমার নিজের করে নিব। বলে মান্তাসার দিকে ফিরে বিদঘুটে হাসি দিয়ে বলল, ওরা সুযোগ যখন পেয়েছো যত ইচ্ছা উড়িয়ে নাও, আর বেশি দিন এই সুযোগ পাবে না। আমার কথা মিলিয়ে নিও, খুব শীঘ্রই তোমাকে আবারও আমার খাঁচায় বন্দি করব, জীবন পার করতে হবে। বলে আবু সুফিয়ান যাওয়ার জন্য পা বাড়ায়। মান্তাসা ভয়ে একদম মিইয়ে যায়। যাদের হাত শক্ত করে ধরে জাত মান্তাসার অভয় বাণী দিয়ে বলে, একদম ভয় পেও না তুমি, আমি আছি তোমার পাশে। যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে ততক্ষণ ওই শয়তানটা তোমার গায়ে একটা আঁচড় কাটতে পারবে না। মান্তাসা যেন অনেকটা স্বস্তি পায়। জাত মান্তাসার ক্ষেত্রে ক্ষোভ দিয়ে সুফিয়ানের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই সুফিয়ানের দুইজন তাগর তাগর বডিগার্ড এসে তার সম্মুখীন হয়, যার ফলে জাত আর এগোতে পারে না। সুফিয়ান পিছনে ফিরে তাকিয়ে পিছল এসে বলে, আমার সঙ্গে পাঙ্গা নিয়ে ঠিক করলে না। দেখি তোমার এই সাহস কত দূর কী করতে পারে। আজ তোমার সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে তোমার স্ত্রীকে আমি নিজের কাছে বন্দিনী করে রাখবো, আর তুমি কিছুই করতে পারবে না। বলেই সুফিয়ান বিদায় নেয়। জাত ক্ষোভ নিয়ে মোহাম্মদ জাফরের মুখোমুখি হয়ে বলেন, ওই লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আপনার ছেলের বউকে এভাবে অপমান করলো, আপনার ছেলেকে এভাবে থ্রেট দিয়ে চলে গেল, অথচ আপনি কিছু না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। কেমন বাবা আপনি? মোহাম্মদ জাফর চূড়ান্ত কোড নিয়ে বললেন,
একদম আমার উপর চোখ রাঙাবি না। বিপদ তুমি নিজেই নিজের কাছে টেনে নিয়েছো। তুমি চেনো এই আবু সুফিয়ানকে? তার সাথে চ্যালেঞ্জ নেওয়ার ফল কী হতে পারে? কে আবু সুফিয়ান যাকে আমাদের এত ভয় পেয়ে চলতে হবে? ও হলো আন্ডারওয়ার্ল্ড কিং মাফিয়া সমাজের অন্যতম ভয়ানক সদস্য, যার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। গোটা বিশ্ব ওর মাফিয়াগিরির সাম্রাজ্য ছড়িয়ে ছিটিয়ে আছে। ও চাইলে আমার মতো হাজার হাজার ব্যবসায়ীকে তুড়ি মেরে নিজের ইশারায় নাচাতে পারে। মান্তাসা তাজ্জব বনে যায় মোহাম্মদ জাফরের কথা শুনে। জীবনে আর কত সত্যের মুখোমুখি হতে হবে? আজ যে সত্য জানলো তার জন্য ছিল অনেক ভয়ানক। এই লোকটা এতটা ক্ষমতাশালী সেটা মান্তাসা বুঝতে পারেনি। তাহলে কি ওই লোকের হাত থেকে সে কখনোই রক্ষা পাবে না? এসব ভেবে সে দৌড়ে নিজের ঘরের দিকে গেল। জাত সেটা দেখে মান্তাসার পেছনে দৌড়ালো। মান্তাসা নিজের আর জাদের রুমে এসে কাঁদতে লাগলো। জাত মান্তাসার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মান্তাসা কাঁদতে কাঁদতে বলল, আমার জীবনের সুখ এত ক্ষণস্থায়ী কেন? সুখ কি আমার জীবনে অমৃতের মতো অমরা হয়ে ধরা দিতে পারে না? আমার জীবনে কি কখনো আর আলোর মুখ দেখব না? এভাবে কি আমাকে এই কষ্টের জীবনের সাথে মানিয়ে নিয়ে চলতে হবে? জাদ মান্তাসাকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, তুমি একদম ভয় পাবে না। ওই সুফিয়ান যতই শক্তিশালী হোক না কেন, আমার বুক থেকে তোমায় আলাদা করবে এমন ক্ষমতা ওর নেই। তুমি শুধু আমার। গোটা বিশ্ব এমন কোনো শক্তি নেই যে আমার কলিজাকে আমার থেকে আলাদা করে। মান্তাসা যাদের কথায় ভরসা পায়, যাদের বুকে যেন নিজের নিরাপদ আশ্রয় খুঁজে পায়। জাদকে গভীর জড়িয়ে ধরে বলে, আপনি এভাবে আমাকে নিজের কাছে জড়িয়ে রাখুন। আমি কখনো আপনার থেকে দূরে যেতে চাই না। আপনার মাঝেই যে আমি নিজের সুখ, নিজের ভালো থাকা খুঁজে পেয়েছি, সেটাকে আর কোনো মূল্যেই হারাতে চাই না। তুমি আর কিছু হারাবে না মান্তাসা, এটা আমি কথা দিচ্ছি। বলে মান্তাসার কপালে চুমু খায়। নিজের কক্ষে বসে আছে হাফসা বেগম, কিছু হিসাব মেলাচ্ছে। আজ সকালে যে কিছু জরুরি কাজের জন্য দুবাই রাজমহলে গিয়েছিল, ফিরে এসে নিজের অনুগত কর্মচারীদের মাধ্যমে সব খবর পেয়েছে। সব শুনে যেন খুশিতে হয়েছে। এমনিতে ওই মান্তাসা নামক মেয়েটার বাড়বাড়ন্তর তার সহ্য হয় না। মেয়েটার করা ব্যবহার থেকে স্পষ্ট বিদ্রোহের আভাস পাওয়া যায়। হাফসা বেগম এই বাড়িতে এতদিন ধরে তিল তিল করে তোলা সাম্রাজ্য যেন এই মেয়েটা এসে চির ধরানোর জন্য। হাফসা বেগম এই যে কোনো মূল্যে চায় ওই মান্তাসা নামক পথের কাঁটাকে উপড়ে ফেলতে। আর এখন উপায় সে পেয়ে গেছে। হাফসা বেগম একটা গা জ্বালানি হাসি দিয়ে বলে, এই আবু সুফিয়ান নামক লোকটা হবে এখন আমার তুরুপের তাস। তাকে দিয়ে এই মান্তাসা নামক আপদকে উপড়ে ফেলতে হবে। না হলে এই মেয়ে আমার পথের কাঁটা হয়ে থেকেই যাবে। আর হাফসা যাই হোক, নিজের পথের কাঁটাকে কোনো মূল্যে সহ্য করতে পারে না। হাফসার এমন ভাবনায় সিদ্ধান্ত নেয় তার লোকের দ্বারা খোঁজ লাগিয়ে সুফিয়ানের সাথে যোগাযোগ করবে। তারপর তার সাথে মিলবে এই মান্তাসাকে দূর করা বন্দোবস্ত। হাফসা বেগম এর মাঝে ভাবনায় হঠাৎ তার ঘরে একজন কর্মচারী ছুটে আসেন। তাকে দেখেই হাফসা বেগম রাগান্বিত হয়ে বলেন, এভাবে বলা নেই কওয়া নেই, তুমি কোন সাহসে আমার কক্ষে এলে? মার্জনা করবেন বেগম, কিন্তু আমাকে যে এখানে আসতে হতো, আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা খবর দেওয়া আছে। কী খবর? হুমায়রা বেগম হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়েছে, তাকে তার কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে। হাফসা বেগম দ্বিগুণ রেখে যায়। তুই আমাকে এসব ফালতু খবর দিতে এসেছিস? ওই হুমায়রা জাহান নামে যাক, তবু আমার কিছু যায় আসে না। আসলে সেটা নয়, আপনার শ্বশুরমশাই আপনাকে ডেকে পাঠিয়েছেন। সবাই বেগম হুমায়রার কক্ষে আছে, শুধু আপনি নেই। হাফসা বেগম কোনোরকম নিজের রাগটা নিয়ন্ত্রণ করে বলেন, ঠিক আছে তুই যা, আমি আসছি। কর্মচারী বেরিয়ে যেতে হাফসা বেগম একটা শোপিস তুলে আঁচড় ফেলে বলে, যত সব নাটক, বলে সে রওনা দেয়। উদ্দেশ্য উমেরার কক্ষে যাওয়া হয়। উমেরা কক্ষে গিয়ে হাফসা বেগম দেখতে পায় উমেরা তার কক্ষে সহিত রাখা হয়েছে এবং তার শিওরের কাছে বসে আছে মান্তাসা। দৃশ্যটি দেখে তার গা জ্বলে উঠল। এত আদিক্ষেতা তার একদম সহ্য হয় না। একটু দূরে দাঁড়িয়ে আছে জাইন, তার চোখে মুখে বিরক্ত স্যার স্পষ্ট। এটা দেখে হাফসা পৈশাসিক আনন্দ পায়। তার কাছে এই জিনিসটা ভালো লাগে যে তার স্বামী যেমন তাকে খুব একটা পছন্দ করে না, তেমনি উমেরাকেও পছন্দ করে না। আর হাফসা তো এটাই চায়, যেন তার স্বামীর চোখে তার ভালোবাসা না থাকলেও আর কারোর জন্য ভালোবাসা না থাকে। এজন্য সে তো চায়নি তার স্বামীর জীবনে কখনো এমন কেউ আসুক যে তার ভালোবাসা পায়। হাফসার এমন ভাবনার মাঝে ডাক্তার এসে হাজির হলো। ডাক্তার এসে উমায়রাকে দেখতে লাগলো। উমায়রার কিছু পরীক্ষা নিরীক্ষা করলো। মোহাম্মদ জাফর বলেন, কী দেখছেন ডাক্তার, সব ঠিক আছে তো? ঠিক আছে মানে? আপনি আগে বলুন মিষ্টি কোথায়? যাই অবাক হয়, আপনি হঠাৎ মিষ্টির খোঁজ করছেন কেন ডাক্তার? ডাক্তার বলেন, উনি মা হতে চলছেন। জাইন বিস্ময়ের চোখে তাকালো। সে বাবা হতে চলছে? এ যেন এক অদ্ভুত অনুভূতি। উমেরা ততক্ষণে জ্ঞান ফিরেছে। এত খুশির খবর শুনে তার চেহারাতেও আনন্দের ঝিলিক। পাশে থাকা মান্তাসা মৃদু হেসে বলল, তোমাকে অনেক অভিনন্দন আপু। তুমি এক নতুন প্রাণের সাক্ষী হতে চলেছ যে তোমার মাঝে বেড়ে উঠছে। মোহাম্মদ জাফর বললেন, এত অনেক খুশির খবর জাহিন, তোমাকে অভিনন্দন। সালমা বেগম, হুমায়রা বেগম সবাই ছিল সেখানে। হুসনিয়ারা বেগম এগিয়ে এসে নিজের মেয়েকে জড়িয়ে ধরলেন। সালমা বেগম
মোহাম্মদ জাফরের উদ্দেশ্যে বললেন, তুমি দ্রুত কর্মচারীর সাথে খবর দাও, তারা যেন অনাথ আশ্রমে খাওয়ার ব্যবস্থা করছেন। আর উট কোরবানির ব্যবস্থা করো। এত খুশির খবর আমাদের বংশধর আসতে চলছে। এত খুশির মাঝে একজনের মনের জলে উঠল প্রতিহিংসার আগুন। হাফসা এটা মেনে নিতে পারছেন না উমায়রা জাইনের সন্তানের মা হতে চলছে। একবার জাইনের দিকে তাকালো হাফসা। যে জাইন এতক্ষণ বিরক্ত ভরা দৃষ্টিতে উমায়রার দিকে তাকিয়েছিল, সে কিনা এখন হাসি হাসি মুখ নিয়ে তাকিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে বাবা হওয়ার সে কতই না খুশি। হাফসা আর কিছু ভাবতে পারল না। চূড়ান্ত ক্ষোভ নিয়ে সেই কক্ষ থেকে বেরিয়ে গেল। নিজের কক্ষে এসে দরজা বন্ধ করে দিয়ে বলল, আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। আমার একক আধিপত্য এভাবে ধস নামতে পারে? ওই উমাইরার বাচ্চা তো সবাইকে ওকে মাথায় তুলে নাচবে। আর এদিকে তো আমি কখনোই মা হতে পারবো না। এই সত্যটা জেনেই তো আমার শ্বশুরমশাই জাইনের দ্বিতীয় বিয়ে দিয়েছিল। যদিও তিনি আমার কথা দিয়েছিলেন যে এই সংসারে আমার কর্তৃত্ব বজায় থাকবে, কিন্তু এখন তো সেটা হচ্ছে না। যদি এমন হয় তো আমি ওই উমাইরার সন্তানকে এই পৃথিবীর আলো দেখতে দেব না, কিছুতেই না, বলে ক্ষোভে খুঁজতে থাকে। জাদ আজ বাড়িতে ফিরে আসতে মান্তাসা তাকে খুশির খবরটা শুনিয়ে দেয়। উমেরা কত খুশি এই নিয়ে তখন থেকে গল্প করেছে। জাদ এসব শুনে মুচকি এসে বলে, তোমার আনন্দ দেখে তো মনে হচ্ছে উমায়রা ভাবি নয়, তুমি বাচ্চার মা হতে চলছো। ধুর, কি যে বলেন না। মা না হলে আমি তো খালা হতে চলছি কিংবা চাচি। যাই হোক, মোদ্দা কথা এই বাড়িতে নতুন একটা প্রাণ আসতে চলছে। সবাই কত খুশি, আমিও অনেক খুশি। একসময় তুমি আমাকে এরকম একটা খুশির খবর দিয়ে খুশি করে দাও। মান্তাসা লজ্জা পেয়ে বলে, ধাত, আপনি যে কি বলেন। বলে উঠে যেতে নিলে জাদ মান্তাসাকে কাছে টেনে নেয়। সবসময় এত পালিয়ে বেড়া কেন? একটু ভালোবাসার সুযোগ তো দাও। হাফসা বেগম বিচলিত হয়ে পুরো ঘরময় পায়চারি করতে লাগলো। উমাইরার খবরটা শোনার পর থেকে তার মন বিক্ষিপ্ত হয়েছে। হঠাৎ কিছুক্ষণ পর মনে করে সে উমাইরার কক্ষের দিকে পা বাড়ায়। উমাইরা কক্ষের দিকে চোখ পড়তেই তার মাথায় রাগ উঠে যায়। যাই নিজের হাতে উমাইরাকে খাবার খাইয়ে দিচ্ছে। এদিকে উমাইরা নিজেও আপ্লুত। অনাগত সন্তানের জন্য জাইন তাকে এত গুরুত্ব একদিন কতই না খেয়াল রাখতে শুরু করেছে। হাফসা রুমের পর্দা টেনে এনে বলল, যত আহ্লাদ করো করো নাও, পরে এই সুযোগ আর নাও পেতে পারো। বলে ত্রতস্তে স্থান ত্যাগ করলো। তার মাথায় এখন কিছু দুষ্টু বুদ্ধি খেলে। উমায়রা মা হতে চলছে এই খবরটা জানার পর থেকে জাইন তাকে চোখে হারাচ্ছে। উমায়রাকে বিন্দুমাত্র অযত্ন হতে দিচ্ছে না। জাইনের থেকে এত যত্নার্থী পেয়ে উমায়রা খুশিতে আটখানা হয়ে গেছে। তার ভীষণ ভালো লাগছে জাইনের সান্নিধ্য পেয়ে। বিয়ের পর থেকে এই জাইনের থেকে এমন কাঙ্ক্ষিত ভালোবাসা ও সম্মান পায়নি যেটা এখন পাচ্ছে। জাইন আজ অনেক রাত জেগে উমায়রার পাশে বসেছিল। জাইন উমায়রার উদ্দেশ্যে বলে, আপনি এখন জেগে আছেন কেন? ঘুমিয়ে পড়ুন, আমার কিছু লাগলে আমি চেয়ে নেব। জাইন বলে, তুমি না ঘুমানো পর্যন্ত আমি ঘুমাবো না। যদি কোনো অসুবিধা হয়, আমি চাই না আমার অনাগত সন্তানের মা কোনো কারণে কষ্ট পাক। উমায়রার শরীরে শীতল স্রোত বয়ে যায় জাইনের এই কথা শুনে। আজ তার নিজেকে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি মনে হচ্ছে। জাইন উমায়রাকে খুশি হতে দেখে মুচকি হাসে। বাবা হওয়ার খবর পাবার পর থেকে তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। জাইন উমায়রার উদ্দেশ্য বলে, তুমি তো এখনও সেভাবে কিছু খেলে না। রাতে তোমার খিদে লাগতে পারে, তাই আমি তোমার জন্য খাবার আনতে বলছি আমাদের কক্ষে। তুমি একটু বিশ্রাম নাও। আচ্ছা। জাইনের মহলে এক মহিলা কর্মচারীকে ডেকে খাবার আনতে বলে। দূর থেকে এই দৃশ্য দেখে নেয় হাফসা। থেকে থেকে তার রাগ বাড়ছে উমায়ের প্রতি। তাই এবার সে বলে উঠল, এবার এই খাওয়াতে তোর শেষ খাওয়া হবে। নারী কর্মচারীটি খাবার নিতে যাচ্ছিল, তখনই হাফসা তার পদার্থকে বলে, কোথায় যাচ্ছিস তুই? উমায়রা বেগমের জন্য খাবার আনতে। হাফসা বেগম নারী কর্মচারীটি গলা চেপে ধরে বলে, আমি জানি তোর মা অসুস্থ, বোন এখনও অনেক ছোট, আর মা বোনের ঠিকানা আমি জানি। যদি তুই চাস ওদের কোনো ক্ষতি না হোক, তাহলে আমি যা বলছি তাই কর, বুঝতে পারছিস? জি, আপনি যা বলবেন আমি তাই করব। হাফসা বেগম একটা শিশির বস্তু নারী কর্মচারীদের দিকে বাড়িয়ে দিয়ে বলেন, এটা উমায়রার খাবারের সাথে মিশিয়ে দিবি, অতঃপর খাবার দিয়ে চেষ্টা করবি এই বাড়ি থেকে পালানোর। আর হ্যাঁ, ধরা পড়ে ভুলেও আমার নাম বলবি না, না হলে তোর মা বোনের মৃত্যু অনিবার্য। বুঝলি আমি কি বললাম? জি বেগম। এখন যা আমার সামনে থেকে। নারী কর্মচারীটি চলে যেতে হাফসা বেগম পাগলের মতো হাসতে থাকলো, যেন তার খুব অনেক দিনের ইচ্ছেই আজ পূরণ হতে চলছে। নিজের আধিপত্য বিস্তারের পথে দাঁড়ানো সবাইকে সে নিজের কাঁটা হিসেবে বিবেচনা করবে এবং তাদের উপরে ফেলতে নিজের সর্বশক্তি প্রয়োগ করবে। কর্মচারী নারীটি ভয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতে খাবার নিয়ে উমায়রা কক্ষে এসে উপস্থিত। জায়েন তাকে দেখে জিজ্ঞাসা করলো, খাবার নিয়ে এসেছেন? নারী কর্মচারীটি ভয়ে ভয়ে জবাব দেয়, জি। দাও তাহলে আমায়, আমি নিজে হাতে উমায়রাকে খাইয়ে দিব। উমায়রা ভীষণ খুশি হয় জাহিনের এই কথা শুনে। জাহিন খাবারটা হাতে তুলে নিতে নারী কর্মচারীটি দ্রুত কক্ষ থেকে বেরিয়ে যায়। এখনই তাকে পালাতে হবে। জাহিন উমায়রাকে খাবারটা খাইয়ে দিতে যাবে, তার আগে মান্তাসা সে খাবারটা ছুঁড়ে ফেলে দেয়। আচমকা এমন ঘটনায় জাহিন ও উমায়রা দুজনে হতবাক হয়ে যায়। মান্তাসা ভীষণ হাঁপাচ্ছিল। জাহিন রেগে বলে,
কি হলো এটা? উমাইরা দেখতে পায় মেঝেতে পড়ে যাওয়া খাবার তার পোষা বিড়াল খেয়ে নিল এবং সাথে সাথে সেই বিড়ালটা কাতরাতে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এই ভয়ানক দৃশ্য দেখে উমাইরা চেঁচিয়ে উঠল। জাইন উমাইরার কাছে এসে বলল, কি হয়েছে তোমার? উমাইরা বিড়ালটার দিকে ইশারা করলো। জাইন সেদিকে তাকে অবাক হয়ে বলল, মান্তাসা বলতে লাগলো, আমি দূর থেকে দেখেছি যে ওই মেয়েটি এই কক্ষে প্রবেশের খাবারে কিছু একটা মেশাচ্ছে। তখনই আমি দৌড়ে দৌড়ে এখানে চলে এসেছি। জাইন বলে ওঠে, কে আমাদের এত বড় ক্ষতি করতে চায় আমাকে জানতে হবে। ওই মেয়ে মনে হয় বেশি দূর যেতে পারেনি। আমি দেখছি, তুমি উমায়রার পাশে থাকো। বলে জাইন দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। এদিকে নরম মনের উমায়রা কান্না শুরু করে দেয়। মান্তাসা তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না আপু, কিচ্ছু হয়নি। উমায়রা কান্না বিস্মৃত স্বরে বলে, আমার অনাগত সন্তান যে এখনো পৃথিবীর আলোয় দেখেনি, তার সাথে কার এত শত্রুতা? কেন কেউ তার ক্ষতি করতে চায়? মান্তাসা বলে, আমি বোধহয় ব্যাপারটা আন্দাজ করতে পেরেছি যে এমনটা কে করেছে, কিন্তু প্রমাণ ছাড়া আমি কিছু বলতে চাই না। উমেরা মান্তাসার কথা শুনে আঁতকে ওঠে, এমন কে হতে পারে? এদিকে মহিলা কর্মচারীটি বেশি দূর পালাতে পারেনি। তার আগে জায়েন্ট সিকিউরিটি গার্ডের মাধ্যমে তাকে ধরে ফেলে। তাকে অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু হাফসার দেখানো ভয়ের জন্য সে মুখ খুলে না। অনেকক্ষণ চুপ থাকার পর বানিয়ে বানিয়ে বলে, তাকে একটা মুখোশ পরা লোক অনেক টাকার বিনিময়ে এমনটা করতে বলেছিল। সবাই এই কথাটা মেনে নিল। মান্তাসার মনে খটকা থেকে যায়। এদিকে এই ঘটনার পর থেকে মোহাম্মদ জাফর বাড়ির নিরাপত্তা অনেক বাড়িয়ে দেয়। উমেরা আশেপাশে কড়াকড়ি করা হয়, যা হাফসার মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। এই ঘটনার কয়েকদিন পর মুখোমুখি দাঁড়িয়ে হাফসা বেগম আর মান্তাসা। হাফসা বেগম মান্তাসার পাশ কাটিয়ে চলে যেতে নিলেই মান্তাসা বলে ওঠে, আপনি সেদিন উমায়রা আপুকে বিষ খাইয়ে মারার প্ল্যান করেছেন, তাই না? হাফসা রেগে বলে, এসব কী বলছো? কী প্রমাণ আছে তোমার কাছে? কোনো প্রমাণ ছাড়া তুমি আমার নামে এমন মিথ্যা অভিযোগ আনতে পারো না। মান্তাসা দৃঢ়কণ্ঠ বলে, এই বাড়িতে উমায়রা আপুর ক্ষতি করার মতো আপনি ছাড়া আর কেউ নেই। উমায়রা আপুর বাচ্চা হবার খবরটা পাওয়ার পর আপনার মুখটা কালো হয়ে গেছিল, এটা আমি খেয়াল করেছি। তবে প্রমাণের জন্য আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারি না। তবে একটা কথা মনে রাখবেন, দ্বিতীয়বার আর এই ভুল করার চেষ্টা করবেন না। এরপর কিন্তু আমি উমায়রা আপুর সামনে ঢাল হয়ে দাঁড়াবো, কথাটা মনে রাখবেন। বলে মান্তাসা চলে যায়। হাফসা বেগম সেদিকে তাকিয়ে বলে, এই ম্যাটার খুব বার বেড়েছে, এর একটা ব্যবস্থা আমায় করতেই হবে। জাত ল্যাপটপে কী যেন জরুরি কাজ করছে, আর এদিকে মান্তাসা যাদের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। জাত আর চোখে ব্যাপারটা খেয়াল করেও কিছু বলে না। নিজের জরুরি কাজ শেষে মান্তাসা দিতে তাকাতেই দুজনে চোখাচোখি হয়ে যায়। সাথে সাথে মান্তাসা চোখ ফিরিয়ে নেয়। জাত হালকা হেসে বলে, এভাবে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখতে হবে না। আমি তো পুরোপুরি তোমার, যখন ইচ্ছা হবে আমায় বলবে, আমি তোমার সামনে এসে দাঁড়াবো। আপনি কী যে বলেন না, প্রথম দিন দেখে আমায় কত গম্ভীর ভাবছিলাম, আর এখন আপনার এ কোন রূপের সাক্ষী হচ্ছি। জাত মান্তাসাকে নিজের কাছে টেনে নিয়ে বলে, গম্ভীর আমি বাইরের মানুষের জন্য, কিন্তু নিজের স্ত্রীর কাছে কিসের গাম্ভীর্য? তোমার কাছে আমি একদম খোলা বইয়ের মতো। বলে আসক্তি চোখ মেশানো চোখে তাকায় মান্তাসার দিকে। মান্তাসাকে একদম নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। অতঃপর আরও কাছে এসে ভালোবাসায় মাতিয়ে তুলে মান্তাসাকে। ভালোবাসা মেশানো কিছু মুহূর্তের পর মান্তাসার কপালে হালকা করে একটা চুমু খায়। মান্তাসা নিজের বুকে আরও শক্ত করে জড়িয়ে ধরে মান্তাসাকে যাদের উদ্দেশ্যে বলে, আমার আজকাল অনেক ভয় লাগে জানেন আপনি? জাত জিজ্ঞাসা করে, কিসের ভয়? মান্তাসা দীর্ঘশ্বাস ফেলে বলে, কেন জানি মনে হয় আমার কপালে কি এত সুখ সইবে? কোনো বিপদ নেমে আসবে না তো আবার? জাত বলে, যখন কোনো বিপদ তোমার উপর ঘনিয়ে আসবে তখন আমি ঢাল হয়ে দাঁড়াবো। আমাকে এড়িয়ে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মান্তাসা মুচকে হাসে। সে যাদের মধ্যে নিজের খুশি খুঁজে নেয়। এখন জাতকে ঘিরে বাকি জীবনটা খুশি খুশি কাটিয়ে দিতে চায়। মান্তাসার এই চাওয়াটা কি সত্যি কখনো পূরণ হবে, নাকি এই চাওয়া আজীবন অপূর্ণ থেকে যাবে? 8 মাস পর চোখের পলকে দেখতে দেখতে অনেক সময় পেরিয়ে যায়। দীর্ঘ 8 মাস পেরিয়ে গেছে। এই 8 মাস ছিল অনেক স্বস্তি কিংবা শান্তি। মান্তাসা যাদের সাথে নিজের জীবনে অন্যতম শ্রেষ্ঠ সময় কাটিয়েছে এই 8 মাস। উমায়রার উপরে এই 8 মাসে কালো মেঘ ঘনিয়ে এসেছে। জাইনের সাথে তার সম্পর্ক এখন অনেক গভীর। এত কিছুর মাঝে হাফসা যেন এই 8 মাস অনেকটাই নীরব। মান্তাসা তো ভেবেছিল হাফসা আবারও কোনো চক্রান্ত করবে উমায়রার উপর, তার সন্তানের ক্ষতি করার জন্য, কিন্তু এমন কিছুই হয়নি। তবু মান্তাসা কেন জানি নিশ্চিত হতে পারে না। তার মনে হয় হাফসার এই নীরবতা বড় কোনো প্রলয়ের আভাস। সালমা বেগম, হুসনিয়ারা বেগম, উমায়রা, মান্তাসা সবাই মিলে একসাথে গল্প করছিল। তাদের গল্পের মূল প্রেক্ষাপট ছিল উমায়দের আর অনাগত সন্তান নিয়ে। এক একজন তো তার নাম ঠিক করে শুরু করেছিল। সবাই যখন একে একে নাম ঠিক করে বলছিল, মান্তাসা হঠাৎ করে বলে উঠলে, ওর নাম উসমান রাখলে কেমন হয়? উমায়রা আপুর নামের সাথে নামটার মিল আছে। নামটা উমায়রার বেশ পছন্দ হয়। কিছুদিন আগে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে উমায়রার ছেলে সন্তানের মা হতে চলেছে। এজন্য এই নামটি কথা বলে মান্তাসা। উমায়রা বেশ আনন্দের সাথে বলে, তুমি চমৎকার নাম ভেবেছ, আমার ছেলের নাম আমি এটাই রাখবো।
বলে নিজের পেটে হাত বুলে তখনই জাইন সেখানে এসে উমায়রাকে এত খুশি দেখে নিজেও খুশি। নিজের সন্তানেও ছেলে হলে জাইন উমায়রাকে ভালোবাসতে শুরু করে। তাই উমায়রাকে খুশি দেখে ইদানিং তার মনও খুশি হয়ে যায়। জাইন উমায়রার কাছে হেসে বলে এত হাসির কারণ কি? উমায়রা জাইনকে দেখে হেসে বলে, আমাদের অনাগত ছেলের নাম ঠিক করলাম। নাম আমার খুব পছন্দ হয়েছে। তো কী নাম রাখলে? উসমান। বাহ, বেশ সুন্দর নাম। আমাদের ছেলের নাম এটাই রাখা হবে। জাইনের কথাগুলো উমায়রা খুশি যেন আরও বেড়ে যায়। এত আনন্দের মাঝে দূর থেকে একজনের মনে চলছে ঝড়ের তাণ্ডব। হাফসা বেগম দূর থেকে এই দৃশ্য দেখে রেগে বলে ওঠে, এখন যা আনন্দ করার করে নাও, খুব শীঘ্রই তোমার এইসব আনন্দ চিরতরে হারিয়ে যাবে। আপনার এই সময় আমেরিকা না গেলে হয় না? বেশ অভিমান নিয়ে যাদের উদ্দেশ্যে কথাটা বলল মান্তাসা। জাত পড়তে পড়তে হালকা হেসে বলল, যেতে তো হবেই আমাকে। অনেক জরুরি একটা মিটিং আছে, আমি না গেলে যে মিটিংটা অসম্পূর্ণ থেকে যাবে। তুমি তো জানোই আমেরিকা একটা কোম্পানি আমার কোম্পানিতে ইনভেস্ট করছে ইন্টারেস্টে, আর এতে আমারই লাভ। তাই এই মিটিং হওয়া খুব দরকার। মান্তাসা একটু মন খারাপ করে বলে, তো আপনি ফিরছেন কবে? বেশি দেরি করব না, 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবো। মনে থাকে যেন এই 1 সপ্তাহের একদিন বেশি হলে আমি আপনার সাথে আর কথাই বলবো না। ঠিক আছে মহারানী, আমার সাথে মনে থাকবে। এবার একটু আদর করতে দিন। আর এই 7 দিন আপনাকে আদর করতে পারবো না ভাবলেই কষ্ট হচ্ছে। আদর পরে করবেন, আগে আমার কথা বলুন। ওখানে গিয়ে একদম বাইরের খাবার খাবেন না। আপনার তো আবার ফাস্টফুড অনেক পছন্দ। ওসব খেয়ে শরীর খারাপ করবেন না। আর মোস্ট ইম্পর্টেন্টলি কোনো বিদেশি মেয়ের দিকে চোখ তুলে তাকাবেন না। আরে এত জেলাস হচ্ছ? হব না তো কি? আমেরিকার মেয়েরা যা গায়ে পড়া, আমার এত সুন্দর স্বামীকে নিয়ে চিন্তা হবে না? ঠিক আছে বলে হেসে ফেলল মান্তাসা। যাদের হাসিটা মুগ্ধ করার মতো, হাসলেই গায়ে টোল পড়ে। জাতকে বিদায় দেওয়ার পর এয়ারপোর্ট অবধি আসে মান্তাসা। তার মনটা ভীষণ ভার হয়ে আসে। যাদের ফ্লাইটের টাইম শেষ হয়ে গেছে, তাই এবার সে মান্তাসাকে শেষবারের মতো বিদায় জানায়। মান্তাসা যাদের দিকে আকুল দৃষ্টিতে তাকায়। কেন জানি মনে হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে। যদিও জাত বলেছে 1 সপ্তাহের মধ্যে আবার ফিরে আসবে, তবুও মনে হচ্ছে আজ যেন তাদের দীর্ঘ বিচ্ছেদের সূচনা। এই মনে হওয়ার কার জানে মান্তাসা? এসব ভাবনার পাশ কাটিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা। ততক্ষণে জাত ফ্লাইটে রওনা দিছে। মান্তাসা গাড়িটা রওনা দিতে পিছন থেকে একটা গাড়ি থেকে নেমে আসে। নিজের চোখে সানগ্লাস খুলে হেলান দিয়ে বলে, আমি ফিরে এসেছি মান্তাসা, নিজের দেওয়া কথা রাখতে। এখন তো তোমার স্বামী তোমার কাছে নেই, আমার হাত থেকে কে রক্ষা করবে তোমায়? বলে হা হা করে হাসতে থাকে আবু সুফিয়ান। তখনই তার ফোনে কারো ফোন আসে। সুফিয়ান ফোনটা রিসিভ করতে হাফসা বেগম বলে ওঠে, আজ রাতে বাড়ি একদম ফাঁকা থাকবে। আমি আর জাইন দুবাইয়ের রাজপ্রাসাদে থাকবো। আমিরের আমন্ত্রণে তার সাথে ডিনার করব। আর আমার শ্বশুর অফিসের কাজে বাইরে যাবে। আমার চাচা শ্বশুর আর চাচি শাশুড়ি তাদের ছেলেকে নিয়ে বাইরে থাকে। বাড়িতে থাকবে শুধু আমার পঙ্গু শাশুড়ি, গর্ভবতী সতীন আর মান্তাসা। বাড়ির নিরাপত্তা যাতে কম থাকে সেই ব্যবস্থা করে দিব। বাকিটা আপনি বুঝে নেবেন। বলে ফোনটা রেখে দেয়। সুফিয়ান বাঁকা এসে বলে, এই দিনটার অপেক্ষাতে ছিলাম। মান্তাসা বাড়িতে দ্রুত রুমে চলে যায়। কয়েকদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না, মাথা ব্যথা করছে আর বমি বমি ভাব। বেশ দুর্বল বোধ করছেন, এখন একটু বিশ্রাম নেবে। কিন্তু তার আগে গা গুলিয়ে এলো। মান্তাসা বমি করে এসে বিছানায় গা ছেড়ে দিল। জাত ফিরলে ব্যাপারটা জানাতে হবে। মান্তাসা কিছুক্ষণ বিশ্রয় নিয়ে উমাইরার কক্ষে গেল। সন্ধ্যা পর্যন্ত তার কক্ষে কাটালো। নানান রকম গল্প করলো, নানান কথা মাঝে মান্তাসা বলে উঠল। উমাইরাকে বলে ফেললো, জানো আপু, কয়েকদিন থেকে আমার শরীরটা কেন জানি ভালো যাচ্ছে না। কেন, তোমার আবার কি হলো? আসলে আমার মাথা ব্যথা করে বমি হচ্ছে কয়েকদিন যাবৎ, বুঝতে পারছি না কেন এমন হলো। উমাইরা অধর প্রসারিত করে বলে, কোনো খুশির খবর নাকি? উমাইরার কথা শুনে মান্তাসার শরীরে এক অনন্য আবেশ বয়ে গেল। সে মৃদু হেসে বলল, সত্যি কি এমন হতে পারে? তোমার লাস্ট পিরিয়ড কবে হয়েছিল? 1 মাস আগে। তুমি পরীক্ষা করে দেখতে পারো প্রেগনেন্সি কিট আছে। তাহলে যাই পরীক্ষা করে দেখো। লক্ষণ দেখে তো মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট। যদি এমনটা হয়, তুমি যদি কোনো মেয়ে সন্তান জন্ম দাও, তাহলে কিন্তু তোমার মেয়েকে আমি আমার ছেলের সাথেই বিয়ে দিব। মান্তাসা হালকা হাসে উমাইরার কথা শুনে। অতঃপর সে উমাইরাকে বলে, তুমি তাহলে এখন বিশ্রাম না, আমি উপরে গিয়ে কক্ষে গিয়ে চেক করে আসি। আচ্ছা। মান্তাসা খুশি খুশি মনে নিজের কক্ষের দিকে প্রসারিত হয়। অতঃপর প্রেগনেন্সি কিটটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। বহু অপ্রত্যাশিত ফলাফল দেখার পর মান্তাসার মুখে খুশির ঝলক। সে প্রেগনেন্ট কিটটা আরও ভালো করে দেখে। রিপোর্ট পজিটিভ। তার মানে সে সত্যি মা হতে চলছে। ব্যাপারটা ভাবতে মুখে খুশির ঝলক খেয়ে গেল। মান্তাসা ভাবল প্রথমে এই খবরটা সে জাতকে দিবে। জাত নিশ্চয় নিজের সন্তান হবার কথা শুনলে ভীষণ খুশি হবে। যেই ভাবা সেই কাজ। মান্তাসা বাইরে এসে জাতকে ফোন দেয়, কিন্তু জাত ফোনটা রিসিভ করে না। মান্তাসা কপাল চাপড়ে বলে, উফ, আমিও না, জাত তো এখন প্লেনে আছে, ওর ফোন তো এখন এরোপ্লেন মোডে থাকবে। মান্তাসা নিজের পেটে হাত রেখে বলে, আমি খুব শিগগিরই তোমার বাবাকে তোমার আগমনের খবর জানাবো। সে এই খবর শুনে অনেক আনন্দিত হবে, দেখে নিও।
রাত 8টা। মান্তাসা তার শাশুড়ি সালমা বেগমের কক্ষে খাবার নিয়ে যায়। সালমা বেগম মান্তাসা থেকে খুশি হয়ে যান, হেসে বলেন, এসো আমরা একসাথে খাই। মান্তাসা সালমা বেগমকে খুশির খবরটা জানিয়ে দেয়। সালমা বেগম খুশি আর দেখে কে, একেই নিজের বড় ছেলের সন্তানের আগমনে খুশি, তার উপর তার পারলেন তার ছোট বৌমাও মা হতে চলেছে। সালমা বেগম নিজের গলার সোনার চেন মান্তাসাকে পরিয়ে দিয়ে বলে, আমি ভীষণ খুশি হয়েছি। ইস, আজ বাড়িতে কেউ নেই, কাল তোমার শ্বশুরমশাই এলে বলবো এই উপলক্ষে অনাথ আশ্রমে খাওয়ার ব্যবস্থা করতে, কয়েকটা উট কোরবানি দেওয়ার ব্যবস্থা করতে। যাদের খুশির খবরটা জানিয়ে দিয়েছে তো, উনি তো এখন প্লেনে, ওনার ল্যান্ড করতে এখন টাইম লাগবে। ও আচ্ছা, ওকে তাহলে দ্রুত খুশির খবরটা জানিয়ে দিও, দেখবে ও খবর পেয়ে সব কিছু ফেলে ছুটে আসবে তোমার কাছে। মান্তাসা লাজুক হাসে। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ নিচ থেকে হট্টগোলের শব্দ পাওয়া যায়। সালমা বেগম বলো, কী হলো? মান্তাসা চিন্তিত হয়ে বলো, এর মধ্যে বাড়ির কর্মচারী ছুটে এসেন। বিপদ হয়েছে ম্যাডাম, কয়েকজন বন্দুকধারী বাড়িতে প্রবেশ করে সবাই জিম্মি জিম্মি করছে। মান্তাসা এবং সালমা দুজনে ভয় পেয়ে যায়। আজ বাড়িতে মান্তাসা, সালমা, উমাইরা ছাড়া কেউ নেই। যারা আছেন সবাই কর্মচারী। সালমা বেগম হঠাৎ উমাইরার কথা ভেবে চিন্তা হলো। তিনি মান্তাসাকে বললেন, উমাইরা ঠিক আছে তো? মান্তাসা উমাইরার জন্য চিন্তা হচ্ছিল, তাই সে বলে, আমি গিয়ে দেখছি আপু ঠিক আছে কিনা। বলে যেই না মান্তাসা বাড়ি থেকে বের হবে, তার পূর্বে কক্ষের দরজার সামনে পদ আটকায় দাঁড়ায় আবু সুফিয়ান। মান্তাসা এতদিন পর এই লোকটাকে দেখে থমকে যায়। পুরাতন দিনের ভয় তাকে গ্রাস করে। সুফিয়ান মান্তাসাকে দেখে বাঁকা হেসে বলে, এত কিসের তারা সুইটহার্ট? তোমাকে কষ্ট করে নিচে যেতে হবে না, আমি চলে এলাম তোমার কাছে। আবু সুফিয়ান মান্তাসার দিকে এগোতে থাকে। মান্তাসা দুপা দুপা করে পিছোতে থাকে। সালমা বেগম বলে ওঠেন, তুমি তুমি এখানে কিভাবে? সিকিউরিটি গার্ড কোথায়? রিল্যাক্স আন্টি, সিকিউরিটিকে ডেকে লাভ নাই, ওদের ইতিমধ্যে জাহান্নামে পৌঁছে দিয়েছি। এখন আপনি তো জাহান্নামে যেতে চান না, তো চুপ করুন। বলে মান্তাসার কাছে এগিয়ে এসে তার হাতটা শক্ত করে ধরে সুফিয়ান। মান্তাসা হাত মোচড়াতে মোচড়াতে বলে, কিন্তু কোনো লাভ হয় না। আবু সুফিয়ান বলে, বলেছিলাম না তোমাকে আমি আমার বন্দিনী বানিয়ে রাখবো, সেই কথা পূরণ করতে চলে এসেছি। বলে মান্তাসাকে জোরপূর্বক টেনে নিয়ে যায়। সালমা বেগম হুইল চেয়ার নিয়ে তাকে আটকানোর জন্য সামনে এগোতে থাকে। মান্তাসা নিজের সর্বশক্তি দিয়ে সুপিয়ানা থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ। এক পর্যায়ে সুপিয়ান রেগে গিয়ে মান্তাসার চুলের মুঠি ধরে। মান্তাসা ব্যথায় আর্তনাদ করে সিঁড়ির সামনে দাঁড়িয়ে মান্তাসা কেঁদে ওঠে। সালমা বেগম এই মুহূর্তে হুইল চেয়ার করে সেখানে চলে এসে সুপিয়ানের উদ্দেশ্যে বলে, ছাড় দে আমার ছেলের বউকে। সুফিয়ান মান্তাসাকে তবু ছাড়ে না। সালমা বেগমের উদ্দেশ্যে বলে, আপনি এখানে এসে ভালো করলেন না আন্টি, যদি আমার পথে বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেন তো আমি কিন্তু আপনাকে সরিয়ে দেব নিজের পথ থেকে। কি করবে তুমি? তোমার বাবার জন্য আমি হাঁটা চলার ক্ষমতা হারিয়েছি, আর এখন তুমি আমার ছেলের বউদের দিকে হাত বাড়াচ্ছ। আমি বেঁচে থাকতে আমার ছেলের বউয়ের কোনো অসম্মান হতে দিব না, তো মরুন। বলে সালমা বেগমের হুইল চেয়ার এগিয়ে নিয়ে এসে তাকে সিঁড়ির সামনে দিয়ে দিয়ে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মান্তাসা আম্মু বলে চিৎকার দিয়ে ওঠে। সালমা বেগম গড়িয়ে গড়িয়ে সিঁড়ি থেকে পড়ে যান। মান্তাসা কান্নার গতি বাড়ে। আবু সুফিয়ান চিৎকার করে বলে, চুপ, তোমার এত ভ্যাবা আমার সহ্য হয় না। তুই একটা শয়তান জানোয়ার, তুই নিজের মায়ের বয়সে এক মহিলার সাথে এমন করলে আল্লাহ তোকে কখনো মাফ করবে না। সুফিয়ান মান্তাসাকে নিয়ে সিঁড়ি থেকে নামতে থাকে। সিঁড়ি জুড়ে সালমা বেগমের রক্তে রঞ্জিত। সিঁড়ি থেকে নেমে সালমা বেগম মান্তাসা দেখতে পায় সালমা বেগম তখনও থেমে থেমে নিঃশ্বাস নিচ্ছেন। সে সালমা বেগমের কাছে যেতে নিবে, এমন সময় সুফিয়ান তাকে ধাক্কা দিয়ে নিজের অ্যাসিস্ট্যান্ট রাশেদের কাছে এসে বলে, সামলাও একে। পুরো বাড়ি জুড়ে আবু সুফিয়ানের গ্যাংয়ের লোকের ভর্তি। আবু সুফিয়ান সালমা বেগমের সামনে ঝুঁকে বসে আছে। বলেছিলাম না পথে না আসতে, শুনলেন না তো? এখন দেখুন আমার মাথা গরম হলে কী অঘটন ঘটিয়ে ফেলাম। যাই হোক, মরার আগে একটা কথা শুনে যান, আপনার এই পরিণতি জন্য শুধু আমার বাবা একা দায়ী নন, আপনার স্বামী মানে আপনার প্রাণপ্রিয় আঙ্কেল মোহাম্মদ জাফরও দায়ী। তার নির্দেশে আমার বাবা আপনাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তবে সেই সময় আপনি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন। যদি হারিয়েছিলেন হাঁটাচলা করার ক্ষমতা, আজ আমি আমার বাবার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করলাম। সালমা বেগম গোঙাতে গোঙাতে কিছু বলার চেষ্টা করেছিল, কিন্তু তার অবস্থা এত খারাপ ছিল যে কিছুই বলতে পারছিল না। আবু সুফিয়ান ভেবেছিল এটা ভাবছে যে আপনার প্রাণপ্রিয় স্বামীর সাথে কেন আপনার সাথে এমন করলো। লোভ, সম্পত্তির লোভ। আজ মোহাম্মদ জাফরের কাছে যা যা আছে সবই তো তার শ্বশুর মানে আপনার বাবার রেখে যাওয়া সম্পত্তি। সেসব আত্মসাৎ করার জন্যই তো উনি আপনাকে পথ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন, কারণ আপনার বাবা যে তার সব কিছু আপনার নামে করে দিয়েছিলেন, একমাত্র মেয়ে বলে কথা, আর আপনি ব্যবসা সামলাতে আগ্রহী ছিলেন, তাই আঙ্কেল আপনাকে পথ থেকে সরাতে চাইছিল। তবে সেটা না করতে পারলে আপনি পঙ্গু হবার পর ঠিকই সব কিছু নিজের একচ্ছত্র আধিপত্য স্থাপন করেছেন। মাঝখান থেকে ফেসে গেল আমার বাবা।
সালমা বেগমের চোখে শেষ মুহূর্তে জল এলো। যে এই লোকটাকে সারা জীবন তিনি এত ভালোবাসেছেন, শ্রদ্ধা করেছেন, সেই নাকি তাকে মেরে ফেলতে চেয়েছেন। এই বুক ভরা কষ্ট নিয়ে সালমা বেগম এই পৃথিবীর মায়া ত্যাগ করে। থেমে যায় তার নিঃশ্বাস। মান্তাসা ব্যাপারটা বুঝতে পেরে ডুকরে কেঁদে ওঠে। সারা জীবন সে মায়ের ভালোবাসা পায়নি। এ বাড়িতে আসার পর এই সালমা বেগম তাকে মায়ের ভালোবাসা দিয়েছে, অথচ আজ এই অমায়িক নারীর জীবনের প্রদীপ নিভে গেলেও তাকে প্রাণ রক্ষা করতে নেই। মান্তাসা এই সত্যিটা মেনে নিতে পারল না। আবু সুফিয়ান রাশেদকে নির্দেশ দিল, নিয়ে যাও মান্তাসাকে, ওর এত নাটক কান্না আমার আর সহ্য হচ্ছে না। রাশেদ মান্তাসাকে টেনে নিয়ে যায়। এমন সময় উমাইরা উপস্থিত হয় সেখানে। এতক্ষণ সে ক্লান্তিতে ঘুমিয়ে গেলেও হঠাৎ হট্টগোলের আওয়াজ পেয়ে সে ছুটে আসে। পুরো বাড়ি একদল বন্দুকধারী দখল করেছে। ফ্লোরে পড়ে থাকা সালমা বেগমের মৃতদেহ আসতেই সে চিৎকার করে ওঠে। সালমা বেগম শিউরে বসে এসে কাঁদতে থাকে। এর মধ্যে খেয়াল করলো মান্তাসাকে একটা লোক টেনে নিয়ে যাচ্ছে। উমেরা উঠে দাঁড়িয়ে বলে, কে আপনারা? ছেড়ে দিন আমার বোনকে। মান্তাসা উমেরার উদ্দেশ্যে বলে, আপু তুমি চলে যাও এখান থেকে, এখানে থাকলে ওরা তোমার ক্ষতি করবে, প্লিজ যাও তুমি। উমেরা বলে, তোমাকে এই বিপদে একা ফেলে আমি কোথাও যাব না, আপনারা ছেড়ে দিন ওকে। আবু সুফিয়ান এগিয়ে এসে বলে, আজ যেই আমার এবং মান্তাসার মধ্যে আসার চেষ্টা করবে তাকে বেঘরে মরতে হবে। তাই নিজের ভালো চাইলে চলে যান এখান থেকে। উমাইরা আবু হোসেনের মুখে থুতু ছিটিয়ে বলে। আবু সুফিয়ান ভীষণ রেগে যায়। উমাইরা বলে উঠলে, তাহলে আপনি আমার শাশুড়িকে খুন করেছেন আর এখন আমার বোনের অপহরণ করছেন? আমি এক্ষুনি পুলিশকে ফোন দিব। আপনার মতো মানুষের তো শাস্তি হওয়াতে কত নিকৃষ্ট আপনি। বলে সে টেলিফোনের কাছে যায় পুলিশকে ফোন করার উদ্দেশ্যে। নাম্বার ডায়াল করতে যাবে তার আগে পূর্বে একটা গুলি এসে ভেদ করে যায় তার শরীরে। মুহূর্তের মাঝে কি হয়ে গেল বুঝতে উঠতে সময় নেয় মান্তাসা। অতঃপর নিজের শরীরের সর্বশক্তি দিয়ে নিজেকে রাশেদের থেকে ছাড়িয়ে নিয়ে ছুটে যায় উমাইরা কাছে। উমাইরা শিওরে বসে কাঁদতে কাঁদতে বলে, তুমি কেন এসবের মাঝে ঢুকলে আপু? আমি তো তোমাকে বলেই চলে যেতাম, তোমার সন্তানের কিছু হয়ে গেলে আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। উমাইরা নিভু নিভু কণ্ঠে বলল, আমার বাচ্চাকে বাঁচাও। আমি নিজের পরোয়া করি না, কিন্তু আমি চাই আমার সন্তান এই পৃথিবীর আলো দেখুক। মান্তাসা উঠে আবু সুফিয়ানের পায়ের কাছে বসে পড়ে। তার পা ধরে বলে, আপনি যা বলবেন আমি তাই করব। আজীবন আপনার দাসী হয়ে থাকবো। শুধু আমার একটা অনুরোধ রাখুন, আমার আপুর বাচ্চাটাকে দয়া করে, ও মা হতে চলেছে। সুফিয়ান মান্তাসাকে টেনে তুলে বলে, সে তুমি চাও বা না চাও, তোমাকে এমনিতে আমার দাসী হয়ে থাকতে হবে। কিন্তু আমি কাউকে বাঁচাতে গিয়ে নিজে ঝুঁকি নিতে পারবো না। দয়া করে এত নিষ্ঠুর হবে না, বাঁচান আমার উমাইরা আপুকে। বলে আরেকবার উমাইরার দিকে তাকায়। তার শরীর থেকে তরল রক্ত স্রোত বয়ে যাচ্ছে। পাষণ্ড সুফিয়ান মনে কোনো প্রভাব ফেলতে পারে না মান্তাসা এমন অসহায় অবদান। সুফিয়ান মান্তাসাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে নিজের গাড়িতে বসায়। তারপর অট্টহাসি দিয়ে বলে, আজ থেকে তুমি আমার বন্দিনী হলে। এদিকে মান্তাসা মনে মনে প্রতিজ্ঞা করে নেয় সে এসবের কিছুর জন্য চরম প্রতিশোধ নেবে। জাইনের মন ভীষণ ব্যাকুল হয়ে উঠছিল উমাইরার জন্যে। তাই দুবাইয়ের রাজমহলে আজ রাতটা কাটানোর কথা থাকলেও সে বেরিয়ে পড়ল বাড়ি ফেরার উদ্দেশ্যে। হাফসা বেগম তাকে অনেক বোঝানোর চেষ্টা করে ব্যর্থ। অগত্যা তাকে সাথে করে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। এদিকে মনে মনে বলছে, এতক্ষণ বোধহয় আবু সুফিয়ান নিজের কাজ করে নিয়েছে, আমার পথের কাঁটা বোধহয় উপড়ে ফেলছে। বাড়িতে পৌঁছে পৌঁছে জাইনের মন কু ডেকে গেল। চারিদিকে পরিবেশ নিস্তব্ধ, এমনকি বাড়ির বাইরে সিকিউরিটি গার্ডদের দেখা নেই। আশঙ্কা সংখ্যায় উঠল জাইনের বুক। সে দ্রুত গাড়ি থামিয়ে বাড়ি রওনা দিল। হাফসা গেল তার পিছন পিছন। গেটের কাছে সিকিউরিটি গার্ডের লাশ দেখে জাইন থমকে উঠল। এরপর বাড়িতে প্রবেশ করে তার হৃদস্পন্দন পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। রক্তাক্ত অবস্থায় নিজের মা স্ত্রীকে পড়ে থাকতে দেখে চেঁচিয়ে উঠল। উমাইরাকে কাছে তুলে কোলে নিয়ে বলল, উমাইরা, উমাইরা তাকাও আমার দিকে, কথা বলো আমার দিকে। কিন্তু উমাইরা কোনো সাড়া দেয় না। হাফসা বাড়িতে প্রবেশ করতে নিজের কাঙ্ক্ষিত দৃশ্য দেখে মনে মনে খুশি হলো, কিন্তু সেটা প্রকাশ না করে দুঃখের ভান করে বলল, হায় আল্লাহ, এসব কি হয়ে গেল? জাইন কাঁদতে কাঁদতে বলল, উমাইরা কোনো সাড়া দিচ্ছে না, আমার খুব ভয় হচ্ছে, আম্মু এভাবে পড়ে আছে, ওদের হাসপাতালে নিয়ে যেতে হবে। হ্যাঁ চলো জলদি। পুরো রাস্তা জাইন কান্না করতে করতে ড্রাইভ করছেন। বিয়ের আগে বা পরে সে উমাইরাকে সেভাবে পছন্দ করে না, কিন্তু যবে থেকে উমাইরা তাদের সন্তান গর্ভে ধারণ করছে তবে থেকে উমাইরা খেয়াল রাখতে রাখতে যে তাকে ভালোবেসে ফেলেছে বুঝতে পারেনি। তাই উমাইরাকে হারানোর সংখ্যা তার শরীরে ঝিম হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর উমাইরা ও সালমা বেগমকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার সালমা বেগমকে মৃত ঘোষণা করে, তবে উমাইরা তখনও জীবনযুক্ত ছিল। তাই তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। জাইন পুরোপুরি নিস্তব্ধ হয়ে মাতৃবিয়োগের শোকে এবং স্ত্রীর এমতো অবস্থা ভেঙে দেয়। এর মধ্যে একজন ডাক্তার বেরিয়ে এসে বলেন, আপনার স্ত্রীর বুকের বাঁ পাশে গুলি লেগেছে, আমাদের অপারেশন করতে হবে, ওনার বাঁচার চান্স খুব কম। জাইন কিছু বলে না, মনে মনে আল্লাহর কাছে উমাইরাকে জীবন ভিক্ষে চায়, কিন্তু তার এই প্রার্থনা বিফলে যায়। এক ফুটফুটে ছেলের সন্তান জন্ম দিয়ে উমাইরা এই নিষ্ঠুর পৃথিবীর মায়া
ত্যাগ করে পিছনে রেখে যায় এক বুক ভাঙা প্রেমিককে, যে সবেমাত্র তাকে ভালোবেসে নতুন স্বপ্ন সাজাচ্ছিল। সুখ অমৃত দ্বিতীয় পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।